بسم الله الرحمن الرحيم من اهتدى فإنما يهتدي لنفسه ومن ضل فإنما يضل عليها ولا تزر وازرة وزر أخرى وما كنا معذبين حتى نبعث رسولا وإذا أردنا أن نهلك القرية أمرنا مترفيها ففسقوا فيها فحق عليها القول فدمرناها تدميرا وكم أهلكنا من القرون من بعد نوح وكفى بربك بذنوب عباده خبيرا بصيرا صدق الله العظيم সূরা বানী ইসরাঈল 15, 16 এবং 17তম আয়াতে কারিমা তেলাওয়াত করা হলো, যার বাংলা অর্থ এইরূপ: যে ব্যক্তি হেদায়েতের পথে চলবে সে তো চলবে নিজের ভালোর জন্যে, যে ব্যক্তি গোমরাহ হবে তার গোমরাহির দায়িত্ব থাকবে একান্তই তার উপর। কিয়ামতের দিন একজন আরেকজনের গুনাহের ভার বইবে না। আমি কখনোই কোনো জাতিকে আযাব দেই না যতক্ষণ না আমি সেখানে আযাব থেকে সতর্ককারী কোনো রসুল না পাঠাই। আমি যখন কোনো জনপদকে ধ্বংস করতে চাই তখন তার বিত্তশালী লোকদের ভালো কাজের আদেশ করি, কিন্তু ভালো কাজের বদলে সেখানে তারা গুনাহের কাজ করতে শুরু করে। অতঃপর সেখানে আমার আযাবের ফয়সালা প্রতিষ্ঠিত হয়ে যায়। পরিশেষে আমি তা সম্পূর্ণরূপে ধ্বংস করে দেই। নূহের পর এই একই কারণে কত মানবগোষ্ঠীকে আমি ধ্বংস করে দিয়েছি। হে নবী, তোমার রব তার বান্দাদের গুনাহের খবর রাখা ও তা পর্যবেক্ষণ করার জন্যই একাই যথেষ্ট। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাননীয় তো শুরু করি আমরা, তারপরে একটু কিছু দূর আগেই আমরা শুরু করি, পরে এক সময় নেব। পয়েন্ট অফ অর্ডার তো পরে, একটু পরে, আমরা আগে বাজেটে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচি অনুযায়ী প্রশ্ন জিজ্ঞাসা ও উত্তর টেবিলে উপস্থাপিত হলো। ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে 25-26 অর্থবছরে সম্পূরক বাজেট সম্পর্কে এখন আলোচনায় যেতে চাই। সরকার এবং বিরোধী দলের মধ্যে সমঝোতা হয়েছে যে কতগুলো মন্ত্রণালয়ের উপরে কারা কারা বক্তব্য রাখবেন। এখন আপাতত বাজেট আলোচনায়, সম্পূরক বাজেটের উপর আলোচনায়
আমি আহ্বান জানাচ্ছি মাননীয় সদস্য মোহাম্মদ আব্দুস সাত্তার, নীলফামারী 1, আপনি 4 মিনিট বক্তব্য রাখবেন। নাই। জনাব আল ফারুক আব্দুল লতিফ, নীলফামারী 2, 4 মিনিটে আপনার বক্তব্য শেষ করবেন। আছেন? রায়হান সিরাজি। জনাব মোহাম্মদ রায়হান সিরাজি, রংপুর 1, আছেন? বিরোধী দল থেকে যে তালিকা দেওয়া হয়েছে প্রথম 3 জনই নাই। সৈয়দ জয়নুল আবেদিন, ঢাকা 4, আপনি 4 মিনিটে আপনার বক্তব্য রাখুন সম্পূরক বাজেটের উপরে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি প্রথমেই আমার সম্মানিত স্পিকার মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি যে আমাকে একটু সময় বাড়াই দেওয়ার জন্য, কারণ এখানে বাজেটের উপরে আলোচনা। আমি ব্যাংকার ছিলাম, সেই ব্যাংকার হিসাবে আমি এই বাজেটের উপরে কিছু তথ্য, বিশেষ করে ব্যাংকিং এবং আর্থিক প্রতিষ্ঠান সম্পর্কে কিছু তথ্য উপস্থাপন করার জন্য চাচ্ছিলাম। আমি বাজেট যেদিন বক্তৃতা হচ্ছিল, অর্থমন্ত্রী যে বাজেট উপস্থাপন করছিলেন, মাননীয় সদস্য, আজকে তো সম্পূরক বাজেটের উপরে আলোচনা, এটা আমরা শেষ করব আজকে। আপনি দীর্ঘ বক্তব্য রাখতে চাইলে মূল বাজেটের উপর রাখতে পারবেন। তাও আপনি শুরু করেন 4 মিনিট, দেখি কেমন বলেন আপনি, তারপর দেখব। আপনি 4 মিনিটের মতো মোটামুটি পরে বাজেটের উপরে পাওয়া যাবে 26-27-এর মূল বাজেটের পরে। আমার আজকে তো সম্পূরক বাজেট। আমি গতকালকে আমি সম্পূরক বাজেট হিসাবেই আমি দেখছিলাম, কিন্তু গতকালকে আমি লক্ষ্য করলাম যে এখানে আসলে 26-27-এর বাজেটের উপরেই আলোচনা হয়েছে, সম্পর্কের উপরে না হয়ে। এই জন্য আমরা নূতন সংসদ সদস্য হিসাবে ভাবছি যে বোধহয় এভাবেই আলোচনা করতে হবে। না, আজকে সম্পূরক বাজেটের উপর আলোচনা হবে। পরবর্তীকালে আপনার দল যদি আপনাকে সুযোগ দেয়, আপনি মূল বাজেটের উপরও আলাপ আলোচনা করতে পারবেন। আজকে সম্পূরক বাজেটের উপরে বলেন। মাননীয় স্পিকার, আমি তাহলে এভাবে আমি শেষ করবো অল্প সময়ের ভিতরে। এখন থেকে ওনার 4 মিনিট গণনা করা হবে, এখন থেকে 4 মিনিট। জি জি, মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা বিরোধী দলে আছি। বিরোধী দলের কাজ হলো ট্রেজারি বেঞ্চে যারা থাকেন তাদের যদি কোনো ভুল ত্রুটি থাকে সেটাকে শুধরিয়ে দেওয়া। কিন্তু আমি দেখছি যে এখানে সরকারের যে বাজেট উপস্থাপন করা হয়েছে কিংবা অন্য প্রসঙ্গ যখন কথা বলা হয়, তাদেরকে ভালো পথ দেখানে তখন সেটাকে তারা ভালোভাবে নেন না। আমি অনুরোধ করব যে বিরোধী দলের কাজ হলো আপনার তাদের সরকারি বেঞ্চকে সহযোগিতা করা। আমরা সেই সহযোগিতার মন মানসিকতা নিয়েই কথা বলছি এবং সামনের দিকেও বলবো। আমি একটু বিরোধী দলের সরকারি ট্রেজারি বেঞ্চকে অনুরোধ রাখতে চাচ্ছি যে আপনারা কি এরকমের চান? আপনি বাজেটের উপরে বলেন, বাজেটের উপরে বলেন। হ্যাঁ, আমি বলছি যে বিগত ফ্যাসিস্ট আমলে যেভাবে বিরোধী দল ভূমিকা রেখেছে, এইরকম যদি চান তাহলে 4 মিনিটের 1 মিনিট তো এমনি চলে গেল। আপনি সম্পূরক বাজেটের উপরে বলেন। জি মাননীয় স্পিকার, আমি সম্পূরক বাজেট গতকালকের যেভাবে ধারাবাহিক সেই অনুযায়ী আমার সম্পূরক অর্থাৎ 2025-26-এর উপরে আমি মূলত আজকের ওইভাবে প্রস্তুতি নেইনি। তবে আমি একটা কথা বলবো সম্পূরক বাজেটের উপরে, যে খরচ করে এরপরে অনুমোদন নেওয়া, এই প্র্যাকটিসটা আমার মনে হয় বন্ধ হওয়া দরকার। এটা দেশের জন্য, দেশের অর্থনীতির জন্য এটা ভালো হবে। এই প্র্যাকটিসটা যাতে আগামীতে না হয় সেদিকে আমি দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, বাংলাদেশের 62টা শিডিউল ব্যাংক, এর ভিতরে 10টা হচ্ছে ইসলামী ব্যাংকিং। আর বাংলাদেশের ব্যাংকগুলার মোট ডিপোজিট হচ্ছে 19,73,000,19.73 লাখ করোড়। বিনিয়োগ হচ্ছে 17.78 করোড়। অর্থাৎ এখানে যদি আমরা দেখি যে স্প্রেড আছে 1.95 লাখ করোড়। আমি সেখানে সিএলআর এসএলআর যদি আমরা হিসাব করি তাহলে 13% এবং 4%, তাহলে দেখা যাবে যে গোটা ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে আমাদের বিনিয়োগের মতো আর কিছু থাকে না, বরং মাইনাস হয়। সেক্ষেত্রে মাননীয় অর্থমন্ত্রী মহোদয় যে বাজেট উপস্থাপন করেছেন
যে 1,12,000 কোটি টাকা ব্যাংক থেকে ঋণ নেবেন, এটা হাউ ইজ পসিবল? এটা কি করে সম্ভব? কোত্থেকে আসবে এই টাকা? আর ইতিমধ্যে ব্যাংকিং ইন্ডাস্ট্রির যে অবস্থা সৃষ্টি হয়েছে, ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে যে গুড গভর্নেন্স প্রতিষ্ঠা, জবাবদিহিতা প্রতিষ্ঠার যে লক্ষণ, সেটা আমরা দেখছি না, বরং ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে একটা অস্থিরতা বিরাজ করছে। আমি মনে করি বিগত সময় ব্যাংকিং ইন্ডাস্ট্রি থেকে ধ্বংস করা হয়েছে, তার থেকে বাঁচানোর জন্য ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে গুড গভর্নেন্স প্রতিষ্ঠা করা অতীব জরুরি। এখান থেকে আবার দেখা গেছে যে একদিকে সরকার রেস্কিউ ফান্ড 40,000 কোটি টাকা দিবেন, অন্যদিকে আবার 1,12 কোটি টাকা এখান থেকে আবার ঋণ নেবেন। তাহলে এই বিষয়টা এলোমেলো হয়ে গেল এক। আর অন্যদিকে আমরা যদি কর্মসংস্থান বৃদ্ধি করতে চাই, তাহলে প্রাইভেট বিনিয়োগকারীদেরকে উৎসাহিত করতে হবে। সরকার যদি এত টাকা ঋণ নেয়, তাহলে প্রাইভেট যারা মানে প্রাইভেটকে কিভাবে উৎসাহিত করা হলো? তাতে তো আরও তাদেরকে নিরুৎসাহিত করা হলো। এভাবে আমি অনুরোধ করব যে এই বাজেটের বেশ কিছু বিষয় আছে, আমি গোটা বাজেটের উপরে এখানে মার্ক করে রেখেছি পেন্সিল দিয়ে। আমি পুরো সেন্টেন্সটা পড়ছি, অর্থমন্ত্রী মহোদয় সব পড়তে পারেন নাই, কিন্তু আমি এখানে গোটাটা পড়েছি এবং প্রত্যেকটা ক্ষেত্রে আমার পরামর্শ আছে, সংশোধনী আছে। সেগুলো যদি সুযোগ দেওয়া হয়, তাহলে আমি পরবর্তীতে উপস্থাপন করব। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। ঠিক আছে, ধন্যবাদ। এবার বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি জনাব শেখ ফরিদ আহমদ, চাঁদপুর 3। আপনার সময় 4 মিনিটে বলুন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের উপর আলোচনায় অংশগ্রহণ করছি। প্রথমত আমি গভীর কৃতজ্ঞতার সাথে ধন্যবাদ জানাই আমাদের প্রিয় নেতা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে। তার দূরদৃষ্টি নেতৃত্বে গণতন্ত্রের প্রতি অঙ্গীকার ও জনগণের আস্থা কারণেই আজ আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত সংসদ সদস্য হিসাবে এই মহান জাতীয় সংসদে কথা বলার সুযোগ পেয়েছি। মাননীয় স্পিকার, আমি মনে করি এবারের বাজেট একটি যুগোপযোগী বাজেট, একটি অত্যন্ত জনবান্ধব, বাস্তবমুখী ও সময়োপযোগী বাজেট। এই বাজেটে যেভাবে সাধারণ মানুষের কল্যাণের কথা চিন্তা করা হয়েছে, তেমনি দেশের ব্যবসায়ী ও বিনিয়োগকারী ও শিল্প উদ্যোক্তাদের স্বার্থ ও গুরুত্বের সাথে বিবেচনা করা হয়েছে। আমি মনে করি এই বাজেটের বাস্তবতার কথা চিন্তা করা কিছুটা কঠিন হবে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি সরকারের আন্তরিকতা ও সঠিক পরিকল্পনার মাধ্যমে এই বাজেট বাস্তবায়ন করা সম্ভব। অতীতে আমরা অনেক চ্যালেঞ্জ অতিক্রম করেছি, ভবিষ্যতেও পারব। মাননীয় স্পিকার, স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত যারা কখনো করের আওতায় আসেনি, তাদের কর ব্যবস্থার আওতায় আনার যে উদ্যোগ এই বাজেটে গ্রহণ করা হয়েছে, আমি এটাকে একটি অত্যন্ত প্রশংসনীয় পদক্ষেপ হিসাবে দেখছি। করের ন্যায্য বণ্টন নিশ্চিত হলে রাষ্ট্রের আয় বৃদ্ধি পাবে এবং উন্নয়ন কাণ্ডে আরও গতিশীল হবে। একই সঙ্গে সাধারণ জনগণের উপর অতিরিক্ত করের চাপও কমবে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই বাজেটের সুফল বাজেটের সবচেয়ে বেশি ভোগ করবে সাধারণ মানুষ, কারণ এতে কর্মসংস্থান, সামাজিক নিরাপত্তা, অবকাঠামো ও উন্নয়ন ও অর্থনৈতিক প্রবৃত্তির উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। মাননীয় স্পিকার, আমি বিশেষভাবে সরকারের ইলেকট্রিক গাড়ি বা ইভি খাতে প্রতি দৃষ্টি দেওয়ায় বিষয়টিকে স্বাগত জানাই। বর্তমান বিশ্ব পরিবেশ বান্ধব প্রযুক্তির দিকে এগিয়ে যাচ্ছে। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা এবং জ্বালানি সাশ্রয়ে ইলেকট্রনিক যানবাহন গুরুত্ব অপরিসীম। বিশ্বের উন্নয়ন দেশগুলোর সাথে তাল মিলিয়ে বাংলাদেশও যাতে ইভির ব্যবহার বৃদ্ধি পায়, সেই লক্ষ্যে সরকারের এই উদ্যোগ সময়োপযোগী এবং ভবিষ্যৎমুখী
সিদ্ধান্ত। মাননীয় স্পিকার, বন্ধ কলকারখানা পুনরায় চালুর জন্য ৬০,০০০ কোটি টাকার যে প্রণোদনা তহবিল গঠন করা হয়েছে, এটি অত্যন্ত কার্যকরী পদক্ষেপ। এর মাধ্যমে অনেক শিল্প প্রতিষ্ঠান পুনরুজ্জীবিত হবে এবং নতুন কর্মসংস্থানের সৃষ্টি হবে, যা আমাদের নির্বাচনী প্রতিশ্রুতিতে ছিল। মাননীয় স্পিকার, অর্থমন্ত্রীর কাছে বিনীত অনুরোধ জানাতে চাই, বর্তমানে ২০০ কোটি টাকা পর্যন্ত ঋণগ্রস্ত শিল্প প্রতিষ্ঠানগুলোর আওতায় আনার প্রস্তাব করা হয়েছিল, কিন্তু ২০০ কোটি টাকার বেশি ঋণগ্রস্ত অনেক শিল্প প্রতিষ্ঠান রয়েছে। তাদেরও দেশের অর্থনীতি, রপ্তানি ও কর্মসংস্থানের গুরুত্বপূর্ণ অবদান রাখে। তাই তাদেরকেও বিশেষ বিবেচনায় সহায়তার আওতায় আনার জন্য আমি মাননীয় অর্থমন্ত্রীর সদয় দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, সময় কি ২ মিনিট বাড়িয়ে দিলে একটু নির্বাচনী এলাকা সম্পর্কে বলতে পারতাম। মাননীয় স্পিকার, আচ্ছা, 1 মিনিটে বলেন। মাননীয় স্পিকার, আমি আমার নির্বাচনী এলাকা চাঁদপুর 3-এর কিছু গুরুত্বপূর্ণ সমস্যার কথা সংসদে সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমার নির্বাচনী এলাকা চাঁদপুর সদর হাইমচর নদীমাতৃক ও চরাঞ্চলে অধ্যুষিত এলাকা। এই এলাকার মানুষের প্রধান সমস্যা রয়েছে কর্মসংস্থানের ঘাটতি, বিশুদ্ধ পানি জলের সংকট, মাদকের ক্রমবর্ধমান বিস্তার এবং শিক্ষা ব্যবস্থার উন্নয়ন। বিশেষ করে হাইমচরের চর অঞ্চলগুলোতে শিক্ষার মান উন্নয়ন এখন একটি বড় চ্যালেঞ্জ। দুর্গম ভৌগোলিক অবস্থা ও প্রয়োজনীয় সব সুযোগ সুবিধার অভাবে অনেক শিক্ষক সেখানে দীর্ঘমেয়াদী কর্মরত থাকতে আগ্রহী হয় না। ফলে শিক্ষা প্রতিষ্ঠানগুলো শিক্ষা সংকট সৃষ্টি হয় এবং শিক্ষার্থীরা মানসম্মত শিক্ষা থেকে বঞ্চিত হয়। আমি মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি, চরাঞ্চলের কর্মরত শিক্ষকদের জন্য বিশেষ প্রণোদনা, আবাসিক সুবিধা ও প্রয়োজনীয় সুযোগ সুবিধার ব্যবস্থা গ্রহণ করা হোক, যাতে। ধন্যবাদ মাননীয় সদস্য। আমি এখন মাননীয় অর্থমন্ত্রী যারা আমির খসরু মাহমুদ চৌধুরীকে 2025-2026 অর্থ বছরের সম্পূরক বাজেটের উপর সমাপনী বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, বক্তব্যের শুরুতে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। বিনম্র শ্রদ্ধার সাথে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের এবং নির্যাতিত নারীসহ সকল আত্মত্যাগী মানুষদের। একই সাথে স্মরণ করছি স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত গণতন্ত্র প্রতিষ্ঠার দীর্ঘ সংগ্রামে আত্মদানকারী সকল শহীদ এবং গুম, খুন, হামলা, মামলা, গুলিবর্ষণের শিকার সকল আহত যোদ্ধাকে, যাদের আত্মত্যাগ আমাদের জাতীয় জীবনে গণতন্ত্র এবং নতুন আশার দিগন্ত উন্মোচন করেছে। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। মাননীয় স্পিকার, আপনি জানেন যে সরকার গঠনের পর থেকে আমরা জনগণের জীবনমান উন্নয়ন, দেশের অর্থনীতিকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে কার্যকর উদ্যোগ গ্রহণ করেছি। বর্তমান সরকার গঠনের পর থেকে সৃষ্ট বৈশ্বিক অস্থিরতা, অর্থনীতির অভ্যন্তরীণ কাঠামোর দুর্বলতা এবং মূল্যস্ফীতিজনিত চাপ মোকাবেলা করে দেশের অর্থনীতিকে পুনর্গঠন করা বর্তমান সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার। সরকারি ব্যয়ের প্রতিটি ক্ষেত্রে অপচয় কমানো, অগ্রাধিকারহীন ব্যয় সংকোচন, প্রশাসনিক ব্যয়ে মিতব্যয়িতা নিশ্চিত করার চেষ্টা করছি। পাশাপাশি সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের চেষ্টা করছি। তবে বৈশ্বিক পরিস্থিতির কারণে বিদ্যুৎ ও জ্বালানি ভর্তুকি সমন্বয় করতে হয়েছে এবং ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমাম, পুরোহিত, মুয়াজ্জিনদের জন্য সম্মানের মাধ্যমে মর্যাদাপূর্ণ সামাজিক সুরক্ষা কার্যক্রম সম্প্রসারণ করা হয়েছে। এসব কার্যক্রমের জন্য আমরা সম্পূরক বাজেটে ব্যয় এবং ঘাটতির কিছুটা সমন্বয় করেছি। মাননীয় স্পিকার,
চলতি 2025-26 অর্থবছরের মূল বাজেটে সরকারি নিট ব্যয়ের প্রাক্কলন করা হয়েছিল মোট 7,90,000 কোটি টাকা। নির্বাচন পূর্ববর্তী সময়ে সরকারি ব্যয়, বিশেষ করে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের গতি কিছুটা মন্তর বিবেচনায় সংশোধিত বাজেটে সরকারি ব্যয়ে 2,000 কোটি টাকা হ্রাস করে 7,68,000 কোটি টাকা নিট বাজেট নির্ধারণের প্রস্তাব করেছি। বাজেট ঘাটতি প্রস্তাব করেছি 2 লক্ষ কোটি টাকা, যা জিডিপির 3.3%। সংশোধিত বাজেটে মোট 27টি মন্ত্রণালয়, বিভাগ ও অন্যান্য প্রতিষ্ঠানের বরাদ্দ বৃদ্ধি পেয়েছে, যার পরিমাণ মোট 56,117 কোটি 59 লক্ষ টাকা। অবশিষ্ট 35টি মন্ত্রণালয় বিভাগের বরাদ্দ 59,348 কোটি টাকা 67 লক্ষ হ্রাস পেয়েছে। মাননীয় স্পিকার, 2025-26 অর্থবছরের সম্পূরক বাজেটের উপর প্রাণবন্ত আলোচনার জন্য আমি মাননীয় সংসদ সদস্যবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি আপনার মাধ্যমে এই মহান সংসদের সকল মাননীয় সংসদ সদস্যকে সম্পূরক আর্থিক বিবৃতিতে বর্ণিত দায়যুক্ত ব্যয় ব্যতীত অন্যান্য ব্যয় বাবদ দাবিকৃত মঞ্জুরি সমূহ অনুমোদন দেওয়ার জন্য অনুরোধ করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্যবৃন্দ, এখন দিনের কার্যসূচি অনুযায়ী 2025-2026 অর্থ বছরের বাজেটে প্রস্তাবিত দায়যুক্ত ব্যয় ব্যতীত অন্যান্য ব্যয় সম্পর্কিত মঞ্জুরি দাবিসমূহের উপর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, সংবিধানের 89 অনুচ্ছেদের বিধান অনুযায়ী দায়যুক্ত ব্যয় চার্জ এক্সপেন্ডিচার সংসদে আলোচিত হতে পারে, কিন্তু তা ভোটের আওতাভুক্ত নয়। 2025-2026 অর্থ বছরের সম্পূরক বাজেটে মোট 25টি মঞ্জুরি দাবি রয়েছে। এইসব দাবির বিপরীতে 20 জন মাননীয় সদস্য 304টি ছাঁটাই প্রস্তাবের নোটিশ প্রদান করেছেন। নোটিশদাতা মাননীয় সদস্যগণ হলেন বেগম রুমিন ফারহানা, ব্রাহ্মণবাড়িয়া 2, জনাব শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম 15, মোহাম্মদ মুজিবুর রহমান, রাজশাহী 1, GM নজরুল ইসলাম, রাজশাহী 4, মোহাম্মদ আব্দুল গফুর, কুষ্টিয়া 2, মোহাম্মদ কামরুল হাসান, ময়মনসিংহ 6, মোহাম্মদ নজিবুর রহমান, পাবনা 1, মোহাম্মদ আব্দুল আলিম, বাগেরহাট 4, আল ফারুক আব্দুল লতিফ, নীলফামারী 2, মোহাম্মদ রুহুল আমিন, চুয়াডাঙ্গা 2, মোহাম্মদ আলী আসগর, পাবনা 3, মোহাম্মদ আমির হামজা, কুষ্টিয়া 3, শেখ মুজিবুর রহমান ইকবাল, কিশোরগঞ্জ 5, জনাব মোহাম্মদ আফজাল হোসেন, কুষ্টিয়া 4, মোহাম্মদ আব্দুল বারী সর্দার, রাজশাহী 4, মোহাম্মদ শফিকুল ইসলাম, পটুয়াখালী 2, শেখ মঞ্জুরুল হক, রাহাত, বাগেরহাট 2, মোহাম্মদ মাসুদ পারভেজ, চুয়াডাঙ্গা 1, জনাব আখতার হোসেন, রংপুর 4, মোহাম্মদ আবুল হাসান, সিলেট 5। মঞ্জুরি দাবিসমূহের উপরে ভোট গ্রহণের ক্ষেত্রে সংশ্লিষ্ট মন্ত্রী প্রতিমন্ত্রীকে এক একটি করে মঞ্জুরি দাবি উত্থাপনের আহ্বান জানানো হবে। মাননীয় মন্ত্রী কর্তৃক মঞ্জুরি দাবি উত্থাপনের পর দিনের কার্যসূচিতে অন্তর্ভুক্ত ওইসব দাবির বিপরীতে ছাঁটাই প্রস্তাব প্রদানকারী নোটিশদাতা মাননীয় সদস্যগণ তাদের ছাঁটাই প্রস্তাব উত্থাপনপূর্বক বক্তব্য রাখবেন। ছাঁটাই প্রস্তাব প্রদানকারী নোটিশদাতা মাননীয় সদস্যগণের ছাঁটাই প্রস্তাব উত্থাপনের পর সংশ্লিষ্ট মাননীয় মন্ত্রী কিংবা প্রতিমন্ত্রী তার উত্থাপিত মঞ্জুরি দাবিটির পক্ষে সংক্ষিপ্ত বক্তব্য রাখতে পারবেন। মাননীয় মন্ত্রী প্রতিমন্ত্রীর বক্তব্যের পর প্রথমে ছাঁটাই প্রস্তাব ও পরে মঞ্জুরি দাবিটি ভোটে দেওয়া হবে। অনুপস্থিত সদস্যদের পক্ষে কোনো ছাঁটাই প্রস্তাব বা অন্য কোনো কিছু মাননীয় সদস্য কর্তৃক উত্থাপনের সুযোগ নেই। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচিতে অন্তর্ভুক্ত 25টি মঞ্জুরি দাবি সুষ্ঠুভাবে এবং যথাসময়ে নিষ্পন্নের জন্য আমি আপনাদের সহযোগিতা কামনা করছি। সময়ের দিকে লক্ষ্য রেখে নির্দিষ্ট সময়ের মধ্যে 3-4টি মঞ্জুরি দাবি সম্পর্কে
ছাঁটাই প্রস্তাবের উপর আলোচনা সম্ভব হতে পারে। আমি ইতিমধ্যে বিরোধী দলের নিকট থেকে 8টি মন্ত্রণালয় বিভাগ সম্পর্কিত খাতে ছাঁটাই প্রস্তাব উত্থাপন ও আলোচনার জন্য তালিকা পেয়েছি। যে সকল খাতে আলোচনার জন্য তালিকা দেওয়া হয়েছে সেগুলো হলো অর্থ বিভাগ, দাবি নম্বর 7, পরিকল্পনা বিভাগ, দাবি নম্বর 11, বাণিজ্য মন্ত্রণালয়, দাবি নম্বর 14, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, দাবি নম্বর 23, স্থানীয় সরকার বিভাগ, দাবি নম্বর 34, পানি সম্পদ মন্ত্রণালয়, দাবি নম্বর 44, খাদ্য মন্ত্রণালয়, দাবি নম্বর 45, দুর্নীতি দমন কমিশন, দাবি নম্বর 550। প্রতিটি খাতে আলোচনার জন্য 2 জন ছাঁটাই প্রস্তাবকারী সদস্যের নাম দেওয়া হয়েছে। শুধুমাত্র স্থানীয় সরকার বিভাগ ও পানি সম্পদ মন্ত্রণালয় খাতে আলোচনার জন্য 3 জন সদস্যের নাম দেওয়া হয়েছে। আমি বিরোধী দলের পাঠানো তালিকা অনুযায়ী সংশ্লিষ্ট দাবিসমূহকে এগ্রিড সদস্যদের ছাঁটাই প্রস্তাব উত্থাপনের আহ্বান জানাবো। অন্যান্য দাবিসমূহ সরাসরি ভোটে নিষ্পন্ন করা হবে। আমি সেভাবেই অগ্রসর হচ্ছি। প্রথমে আমি দাবি নম্বর 3 মন্ত্রিপরিষদ বিভাগের দাবি নম্বর 3 উত্থাপনের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমদকে আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি সালাউদ্দিন আহমেদ, স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে প্রস্তাব করছি যে মন্ত্রিপরিষদ বিভাগ খাতে 2026 সালের 30 জুন তারিখে সমাপ্ত অর্থ বছরের প্রয়োজনীয় পরিচালন ব্যয় নির্বাহকল্পে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 15,67,76,76,000 টাকা মঞ্জুর করা হোক। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্যবৃন্দ, যেহেতু এই দাবির উপরে আলোচনা না করার ব্যাপারে নোটিশদাতা মাননীয় সদস্যগণ সম্মত হয়েছেন, সুতরাং এটি আমি সরাসরি ভোটে দিচ্ছি। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদের প্রস্তাব মতো মন্ত্রিপরিষদ বিভাগ খাতে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 15,67,76,000 টাকা মঞ্জুর করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। অতএব দাবি নম্বর 3 সংসদে গৃহীত হলো। আমি এখন দাবি নম্বর 4 উত্থাপনের জন্য সংসদ কাজে নির্বাচন কমিশন সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত মাননীয় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আহ্বান জানাচ্ছি। এটি হলো দাবি নম্বর 4, নির্বাচন কমিশন সচিবালয়। মাননীয় মন্ত্রী জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মন্ত্রী স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, নির্বাচন কমিশন সচিবালয় খাতে 2026 সালের 30 জুন তারিখে সমাপ্ত অর্থ বছরের প্রয়োজনীয় উন্নয়ন ব্যয় নির্বাহকল্পে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 328,70,00,000 টাকা মঞ্জুর করার জন্য দাবি জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্যবৃন্দ, যেহেতু এই দাবির উপর আলোচনা না করার ব্যাপারে নোটিশদাতা মাননীয় সদস্যগণ সম্মত হয়েছেন, সেহেতু এটি সরাসরি ভোটে দিচ্ছি। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, সংসদ কাজে নির্বাচন কমিশন সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত মাননীয় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রস্তাব মতো নির্বাচন কমিশন সচিবালয় খাতে মাননীয় রাষ্ট্রপতিকে অনধিক 328,70,00,000 টাকা মঞ্জুর করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। অতএব দাবি নম্বর 4 সংসদে গৃহীত হলো। এখন আমি দাবি নম্বর 6 যাব, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। আমি দাবি নম্বর 6 উত্থাপনের জন্য সংসদ কাজে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত মাননীয় জনপ্রশাসন প্রতিমন্ত্রী জনাব মোহাম্মদ আব্দুল বারীকে আহ্বান জানাচ্ছি।
মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি মোহাম্মদ আব্দুল বারী, প্রতিমন্ত্রী, জনপ্রশাসন মন্ত্রণালয়, সংসদ কার্যে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত, প্রস্তাব করছি যে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন খাতে 2026 সালের 30 জুন তারিখে সমাপ্য অর্থ বৎসরের প্রয়োজনীয় উন্নয়ন ব্যয় নির্বাহকল্পে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 6,47,00,000 টাকা মঞ্জুর করা হোক। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সদস্যবৃন্দ, যেহেতু এই দাবির উপর আলোচনা না করার ব্যাপারে নোটিশদাতা মাননীয় সদস্যগণ সম্মত হয়েছেন, সেহেতু এটি সরাসরি ভোটে দিচ্ছি। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, সংসদ কাজে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত মাননীয় জনপ্রশাসন প্রতিমন্ত্রী মোহাম্মদ আব্দুল বারীর প্রস্তাব মতো বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয় খাতে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 6,47,00,000 টাকা মঞ্জুর করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব দাবি নম্বর 6 সংসদে গৃহীত হলো। এখন আমি দাবি নম্বর 7 উত্থাপনের জন্য মাননীয় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি আমির খসরু মাহমুদ চৌধুরী, অর্থমন্ত্রী, প্রস্তাব করছি যে অর্থ বিভাগ হতে 2026 সনের 30 জুন তারিখে সমাপ্য অর্থ বৎসরের প্রয়োজনীয় সাকল্য পরিচালন উন্নয়ন ব্যয় নির্বাহকল্পে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 23,655 কোটি টাকা 54,05,000 টাকা মঞ্জুর করা হোক। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্যবৃন্দ, এই দাবির উপর আলোচনা করার ব্যাপারে নোটিশদাতা মাননীয় সদস্যগণ সম্মত হয়েছেন। দাবি নম্বর 7 উপর 18 জন মাননীয় সংসদ সদস্য ছাঁটাই প্রস্তাব দিয়েছেন। আমি 18 জন নোটিশ প্রদানকারী সদস্যদের মধ্যে বিরোধী দল থেকে প্রাপ্ত তালিকায় উল্লিখিত 3 জনকে সুযোগ দেব। প্রথমে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি বেগম রুমিন ফারহানা, আপনার সময় 3 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমি কয়েকটি পরিসংখ্যান দিয়ে শুরু করি। বাংলাদেশের জিডিপির আকার 68 লক্ষ কোটি টাকা, জিডিপির প্রবৃদ্ধি মাত্র 3.49%, মূল্যস্ফীতি 9.5%, খেলাপি ঋণ মোট বিতরণকৃত ঋণের 35.73%, যেটা টাকার পরিমাণে এসে দাঁড়ায় 6,44,000 কোটি টাকা। সামগ্রিক ব্যাংকিং খাতে মূলধনের পর্যাপ্ততা ঋণাত্মকে গিয়ে দাঁড়িয়েছে, সেটি এখন ঋণাত্মক 2.64%। বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি কমতে কমতে 22% থেকে নেমে দাঁড়িয়েছে 5%। বাণিজ্য ঘাটতি বেড়েছে এবং হয়ে দাঁড়িয়েছে $22.21 বিলিয়ন, যেটি ইন্ডিকেট করে রপ্তানির হ্রাস এবং আমদানির বৃদ্ধিকে। আগে যেটা ছিল 22%। মাননীয় স্পিকার, শ্বেতপত্র বলছে বাংলাদেশ থেকে গত 15 বছরে পাচার হয়ে গেছে $234 বিলিয়ন, অর্থাৎ বছরে প্রায় 14 থেকে 16 বিলিয়ন ডলার পাচার হয়েছে। অন্যদিকে গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি বলছে ওভার এবং আন্ডার ইনভয়েসিং এর মাধ্যমে বছরে $8 বিলিয়ন দেশ থেকে বাইরে গেছে। বাংলাদেশের ব্যাংককে রাজনৈতিক হাতিয়ার হিসেবে গত 15 বছরে ব্যবহার করা হয়েছে। যাদের দৃশ্যমান কোনো ব্যবসা নাই তাদেরকে ঋণ দেয়া হয়েছে, পরিবারের হাতে ব্যাংকগুলোকে একটির পর একটি তুলে দেয়া হয়েছে। রাজনৈতিক সিদ্ধান্তে সুদ হার ও ডলারের দাম ঠিক করা হয়েছে। ডলারের উপর চাপ কমাতে দাম ধরে রাখা হয়েছে। অন্যদিকে 18 থেকে 20 বিলিয়ন ডলার এই খাত থেকে বিদেশে চলে গেছে। শেয়ার বাজার এবং কর ব্যবস্থাপনা উন্নত না হলে পুরো চাপ গিয়ে পড়বে ব্যাংক খাতের উপরে। আমরা জানি মাননীয় স্পিকার, বাংলাদেশে ঘাটতি বাজেট দেওয়ার একটি সংস্কৃতি আছে এবং এই ঘাটতি পূরণ হয় দেশের ব্যাংকগুলো থেকে ঋণ নিয়ে কিংবা বিদেশি ব্যাংক থেকে ঋণ বা অনুদানের মাধ্যমে। মাননীয় স্পিকার, ব্যাংক খাত যেখানে অলরেডি
খেলাপি ঋণ বা মন্দ ঋণ মোট বিতরণকৃত ঋণের 35% গিয়ে পৌঁছেছে, সেখানে এই ব্যাংকগুলো আর ব্যক্তি খাতে বিনিয়োগের জন্য কোনো ঋণ দেওয়ার অবস্থায় আছে কিনা সেটা একটি বড় প্রশ্ন। IMF সম্প্রতি জানিয়েছে যে তারা বাংলাদেশে যে ঋণের চুক্তি হয়েছিল তার পরবর্তী কিস্তিগুলো নতুন সরকারকে আর দেবে না, তারা নতুন করে চুক্তি করতে বলছে। সুতরাং এখন ঋণের দিকে আমাদের তাকাতে হবে চীন বা এরকম কোনো দেশের দিকে। আমরা যখন কোনো ভিন্ন দেশ থেকে ঋণ নেই এডিবি, ওয়ার্ল্ড ব্যাংক বা IMF এর বাইরে গিয়ে, তখন দেখা যায় সেখানে সুদের হার অনেক বেশি থাকে এবং দ্রুত সময়ের মধ্যে সেটি পরিশোধেরও একটা চাপ থাকে। সো এই সামষ্টিক অর্থনৈতিক চাপের মধ্যে অর্থমন্ত্রী কি করে এই বাজেট বাস্তবায়ন করবেন এবং সম্পূরক বাজেটে যেই টাকা তিনি চেয়েছেন পরিচালন ব্যয়ের জন্য। মাননীয় সদস্য জনাব শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম 15, আপনার সময় 3 মিনিট। আসসালামু আলাইকুম। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি ছাঁটাই প্রস্তাবের আলোচনার আগে শুধু 30 সেকেন্ড একটা সংশোধনীর ব্যাপারে বলতে চাচ্ছি। বাজেট পাস সম্পর্কে আপনার তো আলহামদুলিল্লাহ অনেক অভিজ্ঞতা আছে, কিন্তু এইবারে আমাদেরকে বাজেট অধিবেশনে কার্য উপদেষ্টাতে আলোচনা করে আপনারা প্রশ্ন উত্তর পর্বটাও ড্রপ করেছেন। আসলে এটা তো আমাদের 300 জন এবং আমাদের সম্মানিত মহিলা এমপিরা যারা নতুন, তাদের সবারই একটি অধিকার। আমরা দেখেছি আমাদের সম্মানিত চিফ হুইপ যিনি আছেন, ওনারা যথেষ্ট অভিজ্ঞতা আছে। বাজেট অধিবেশনে এইভাবে 71 পেজি ড্রপ করা হয়, গৃহীত নোটিশ ড্রপ করা হয়, কিন্তু প্রশ্ন উত্তরটা তো সমস্ত বাজেট অধিবেশনে আমরা মোটামুটি 50%, অর্থাৎ বাজেট পাস হওয়ার 10 দিন আগেই বন্ধ করে দেওয়া হয়, এরপরে বাজেট আলোচনা চলে। এটা আমার অভিজ্ঞতা, আমি লাইব্রেরিতে এগুলো দেখেছি। কিন্তু এইবারে বাজেট অধিবেশন হলো, বাজেট পেশ হলো, আমরা আসলাম 14 তারিখ, দেখলাম যে প্রশ্ন উত্তর ড্রপ করা হয়েছে। এই জন্য এই বিষয়টা আপনার সদয় বিবেচনার জন্য আপনার কাছে আমি রাখলাম। মানে স্পিকার, আমাদের মাননীয় অর্থমন্ত্রী বাজেট পেশ করেছেন, আমি ওনাকে আন্তরিকভাবে দোয়া করি, যেহেতু দীর্ঘদিন পর 18 বছরের নির্যাতন নিপীড়নের পর একটি বাজেট উনি দেশের জন্য দিয়েছেন। এখন উনি সম্পূরক বাজেটে যা চেয়েছেন তার জন্য আমি প্রথম যে আলোচনাটা সেটা হলো যে বিদেশে যে পাচারকৃত টাকাটা, যেমন আমাদের তৎকালীন প্রধানমন্ত্রী এবং ওনার পরিবার এবং ওনাদের রাজনৈতিক নেতৃবৃন্দ সবাই মিলে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে $234 বিলিয়ন বিদেশে পাচার হয়েছে। এরপরে আর অন্যদিকে দেখতে পাচ্ছি রপ্তানি, আমদানি এত বেশি পরিমাণ আমরা আমদানির দিকে ঝুঁকে পড়েছি। আর অথচ রপ্তানির ক্ষেত্রে আমাদের সম্মানিত অর্থমন্ত্রী, উনি একজন বাণিজ্যের ব্যাপারে উনার 2001 সালে উনি বাণিজ্যমন্ত্রী ছিলেন, তখনও আমরা আলোচনা করেছি এইভাবে যে আমাদের রপ্তানি যেভাবে করে আমরা রপ্তানি থেকে যেইভাবে করে আমরা রপ্তানি করতে পারছি না, এবং এই ব্যাপারে আয় আমাদের নামতে 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 এমন একটা অবস্থায় এসেছে যেটা আমাদের মাননীয় সদস্য রুমিন ফারখানা এখানে পরিসংখ্যান দিয়েছেন। এরপরে হচ্ছে যে বিদেশি ঋণ, IMF ব্যাংক 18 বছরে আমাদের যা ঋণ দিয়েছে, শুধু অনলি ফর ইন্টারিয়াম গভর্নমেন্ট একটি কিস্তি শোধ করেছেন, তাও বিদ্যুৎ খাতে। আর এই আমাদের নতুন সরকার, গণতান্ত্রিক সরকার এসেছে মাত্র সময়, এখন 3 মাস পেয়েছেন, এরপরে বাজেটটা দিয়েছেন, কিন্তু উনার এই ব্যয়ের ব্যাপারে সম্পূরক বাজেটে উনি যেটা চেয়েছেন, এখন নতুন করে আমরা IMF ব্যাংককে নতুন শর্ত দিয়ে যদি ঋণ আনতে হয়, তাহলে ধন্যবাদ মাননীয় সদস্য। আর 1 মিনিটে কনক্লুড করেন তাহলে। মানে স্পিকার, আসলে সম্পূরক বাজেটে একটু সময় তো দিতে হয়। মাননীয় চিফ হুইপ এখানে আছেন, আমরা একটু আলোচনা করি না এই বাজেটের পরে মানুষের কল্যাণের জন্য, জনগণের কল্যাণের জন্য। উনি বাজেটের মধ্যে আমি যে এই বিষয়টা সেটা হচ্ছে যে সামাজিক সুরক্ষা, এই সামাজিক সুরক্ষার ব্যাপারে এইবারে বাজেটে উৎসাহ দেওয়া হয়েছে। উনি অনেক পরিকল্পনাও নিয়েছেন, কিন্তু আমার কথা হলো যে কার্যকর সামাজিক সুরক্ষার জন্য আমরা বিভিন্ন পয়েন্ট দিয়েছি, বিভিন্ন সেক্টর দিয়েছি। আসলে এই সবগুলা সেক্টরের মধ্যে এই টাকাগুলো ভাগ হয়ে যাওয়ার পর সামাজিক সুরক্ষাটা হয় না মাননীয় স্পিকার। এই জন্য আমার স্পেসিফিক
উনি যে সম্পূরক বাজেটে টাকা চেয়েছেন, এখানে অনেক ডিপার্টমেন্ট আছে। তো আমি এটার জন্য প্রস্তাব দিয়েছি যে এই অর্থ বিভাগের বিষয়ে আলোচনা উত্থাপনকালে এই 109 অর্থাৎ 7 নম্বর দাবিতে আমি এই বাজেটটা কমানোর জন্য দাবি দিয়েছি এবং রীতি অনুসারে বলেছি। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। পরবর্তী বক্তা GM নজরুল ইসলাম, সাতক্ষীরা 4, অনুপস্থিত। জনাব মোহাম্মদ আব্দুল গফুর, কুষ্টিয়া 2, আপনার সময় 3 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। সরকার আজ মহান সংসদে বিগত অর্থ বছরের নির্ধারিত বরাদ্দের বাইরে অতিরিক্ত বরাদ্দ অনুমোদনের জন্য সম্পূরক বাজেট পেশ করেছেন। আমি এর তীব্র বিরোধিতা করছি এবং মিতব্যয়িতাজনিত ছাঁটাই প্রস্তাব পেশ করছি। মাননীয় স্পিকার, আমার আপত্তির মূল কারণগুলো হলো আর্থিক শৃঙ্খলতার অভাব ও অপচয়। মাননীয় স্পিকার, বাজেট প্রণয়নের সময় প্রতিটি মন্ত্রণালয়কে সুনির্দিষ্ট বরাদ্দ দেওয়া হয়, কিন্তু আমরা দেখছি সরকার সেই নির্ধারিত সীমার মধ্যে খরচ সীমাবদ্ধ রাখতে ব্যর্থ হয়েছে। যদি অর্থবছরের শুরু থেকে প্রতিটি টাকা, প্রতিটা পয়সা সঠিকভাবে এবং স্বচ্ছতার সাথে ব্যয় করা হতো, তবে আজ জনগণের ট্যাক্সের টাকা থেকে এই অতিরিক্ত বরাদ্দের প্রয়োজন হতো না। মাননীয় স্পিকার, এই অতিরিক্ত চাহিদা প্রমাণ করে যে সরকারি ব্যয়ে কোনো নিয়ন্ত্রণ এবং মিতব্যয়িতা ছিল না। মাননীয় স্পিকার, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও সাধারণ মানুষের হাহাকার। আজ যখন আমরা এখানে অতিরিক্ত টাকা অনুমোদনের জন্য আলোচনা করছি, ঠিক তখন বাইরের সাধারণ মানুষের অবস্থা অত্যন্ত শোচনীয়। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। চাল, ডাল, তেল থেকে শুরু করে প্রতিটি পণ্যের দাম আজ সাধারণের ক্রয় ক্ষমতার বাইরে। সরকার সম্পূরক বাজেটে কোটি কোটি টাকা অতিরিক্ত চাচ্ছেন, কিন্তু বাজার নিয়ন্ত্রণে তাদের কোনো কার্যকর পদক্ষেপ চোখে পড়ছে না। মাননীয় স্পিকার, সিন্ডিকেট আর মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য বাজার আজ অস্থিতিশীল। আমি সরকারকে প্রশ্ন করতে চাই, অতিরিক্ত বরাদ্দ আপনারা চাচ্ছেন, তার কতটুকু বাজার মনিটরিং বা সাধারণ মানুষের কষ্ট লাঘবে ব্যয় হবে? কঠোর মনিটরিং এবং অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরিবর্তে সরকার কেবল বরাদ্দ বাড়িয়ে চাচ্ছে। প্রকান্তরে বা সাধারণ মানুষের উপর ঋণের বোঝা বাড়ছে। মাননীয় স্পিকার, আমি মিতব্যয়িতার আহ্বান জানাই। দেশের এই অর্থনৈতিক সংকটে সরকারের উচিত ছিল অপ্রয়োজনীয় ব্যয় কমিয়ে মিতব্যয়িতার দৃষ্টান্ত স্থাপন করা, অথচ আমরা দেখছি বিপরীত চিত্র। বিলাসিতা আর অপরিকল্পিত খাতে অর্থ। মাননীয় সদস্য, আপনার উচিত ছিল প্রথমেই আপনার প্রস্তাবটি দেওয়া। এখন আপনি আপনার প্রস্তাবটা যেটা দিয়েছেন সেটা পাঠ করুন। মাননীয় স্পিকার, জনগণের কষ্ট লাঘবে এই অতিরিক্ত বরাদ্দের দাবি এখানে যেটা লেখা আছে সেটা পড়েন। আপনি যে দাবিটা দিয়েছেন সেটা পড়েন 1 মিনিটে। আমি প্রস্তাব করছি এই সম্পূরক বাজেট থেকে অর্থ কমিয়ে তা বাজার নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের ভর্তুকি খাতে সরিয়ে নেওয়া হোক। বাজার মনিটরিংয়ে কঠোর পদক্ষেপ না নিয়ে, দ্রব্যমূল্য না কমিয়ে এই অতিরিক্ত অর্থ ব্যয়ের কোনো নৈতিক অধিকার সরকারের নেই। তাই আমি আমার ছাঁটাই প্রস্তাবের পক্ষে এই মহান সংসদের সমর্থন কামনা করছি। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। আপনি প্রস্তাব করেছেন যে অর্থ বিভাগ বিষয়ে আলোচনা উত্থাপন কল্পে হিসাবের খাত 109 অর্থ বিভাগ শিরোনামাধীন 7 নং দাবি হতে 500 টাকা হ্রাস করা হোক। এটাই ছিল আপনার প্রস্তাব। সেটা তো পড়েন নাই। পড়তে চান? এখন পড়তে পারলে এখনো পড়তে পারেন, টাইম আছে।
আপনি পড়ুন, আমি তো পড়তে পারি না, দাবি আপনার অনুযায়ী প্রস্তাব। 500 টাকা হ্রাস করা হোক। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ। আমি এখন মাননীয় অর্থমন্ত্রীকে উত্থাপিত ছাঁটাই প্রস্তাবগুলোর উপর বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় অর্থমন্ত্রী। আপনি বলবেন যে আমাদের সব নিয়ে চলে গেছে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। 500 টাকা তো খরচ হয়ে গেছে অনেক আগে। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি আমির খসরু মাহমুদ চৌধুরী অর্থমন্ত্রীর প্রস্তাব করছি যে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ হতে 26-27 সনের 30 জুন তারিখে সমাপ্য, না আমি তো ইয়েতে পড়তে হবে বক্তব্যতে, সরি হ্যাঁ না ঠিক আছে, ধন্যবাদ মাননীয় স্পিকার। যে সকল মাননীয় সদস্য ছাঁটাই প্রস্তাবের পক্ষে বক্তব্য রেখেছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, সরকারের অগ্রাধিকার অনুযায়ী 10,000 টাকা কৃষি ঋণের আসল ও সুদ মওকুফ এবং এডিপিভুক্ত 2টি এবং এডিপি বহির্ভূত 4টি প্রকল্পে প্রয়োজনীয় অর্থের সংস্থান করায় এই অতিরিক্ত বরাদ্দ প্রয়োজন হয়েছে। আর্থিক প্রতিষ্ঠান বিভাগের নিজস্ব ব্যয় মেটানোর জন্য কোনো অতিরিক্ত বরাদ্দ দাবি করা হয়নি বিধায় বাড়তি বরাদ্দের প্রস্তাবটি যৌক্তিক। আর এই কারণেই মাননীয় সদস্যদের আনিত ছাঁটাই প্রস্তাব সমূহ গ্রহণ করা সম্ভব হচ্ছে না। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। Have you finished, মাননীয় অর্থমন্ত্রী? জি, I have finished. প্লিজ সিট ডাউন। মাননীয় সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় সদস্য বেগম রুমিন ফারহানা, জনাব শাহজাহান চৌধুরী এবং মোহাম্মদ আব্দুল গফুর এর ছাঁটাই প্রস্তাবগুলা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে। অতএব ছাঁটাই প্রস্তাবগুলো নাকচ হলো। মাননীয় সদস্যবৃন্দ, সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর প্রস্তাব মতো অর্থ বিভাগ খাতে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 23,650 কোটি 54,05,000 টাকা মঞ্জুর করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। অতএব দাবি নম্বর 7 সংসদে গৃহীত হলো। এখন আমি যাচ্ছি দাবি নম্বর 9। মাননীয় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে দাবি নম্বর 9 উত্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি আমির খসরু মাহমুদ চৌধুরী অর্থমন্ত্রী প্রস্তাব করছি যে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ হতে খাতে 2026 সনের 30 জুন আর্থিক 2000 জুন তারিখে সমাপ্য অর্থ বছরের প্রয়োজনীয় সাকুল্য পরিচালন উন্নয়ন ব্যয় নির্বাহকল্পে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 1,690 কোটি 81,79,70,000 টাকা মঞ্জুর করা হোক। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্যবৃন্দ, যেহেতু এই দাবির উপর আলোচনা না করার ব্যাপারে নোটিশদাতা মাননীয় সদস্যগণ সম্মত হয়েছেন, সেহেতু এটি সরাসরি ভোটে দিচ্ছি। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় অর্থমন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরীর প্রস্তাব মতো আর্থিক প্রতিষ্ঠান বিভাগ খাতে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক
690,81,79,79,000 টাকা মঞ্জুর করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। অতএব দাবি নম্বর 9 সংসদে গৃহীত হলো। এখন আমি দাবি নম্বর 11 উত্থাপনের জন্য মাননীয় পরিকল্পনা মন্ত্রী জনাব আবির খসরু মাহমুদ চৌধুরীকে আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি আমির খসরু মাহমুদ চৌধুরী, অর্থমন্ত্রী। এটা কি পরিকল্পনা নাকি? অর্থমন্ত্রী পরিকল্পনা বিভাগ খাতে 2026 সনের 30 জুন তারিখে সমাপ্য অর্থবৎসরের প্রয়োজনীয় সাকুল্য পরিচালন উন্নয়ন ব্যয় নির্বাহকল্পে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 12,407,83,88,00,000 টাকা মঞ্জুর করা হোক। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্যবৃন্দ, এই দাবির উপর আলোচনা করার ব্যাপারে নোটিশদাতা মাননীয় সদস্যগণ সম্মত হয়েছেন। দাবি নম্বর 11 উপরে 16 জন মাননীয় সংসদ সদস্য ছাঁটাই প্রস্তাব দিয়েছেন। আমি এদের মধ্য থেকে দুজনকে আহ্বান জানাবো। প্রথমেই জনাব মোহাম্মদ কামরুল হাসান, ময়মনসিংহ 6। আপনার সময় 3 মিনিট। আপনি আগে আপনার প্রস্তাবটি পাঠ করুন, তারপর 3 মিনিট বলুন। ধন্যবাদ। জি, আসসালামু আলাইকুম। মাননীয় স্পিকার, আমি মোহাম্মদ কামরুল হাসান, ময়মনসিংহ 6 পরিকল্পনা বিভাগ বিষয়ে আলোচনা উত্থাপন কল্পে হিসাব খাত 114 পরিকল্পনা বিভাগ শিরোনামাধীন 11 নং দাবি হইতে 500 টাকা হ্রাস করা হোক। আমি দাবি করছি যে 500 টাকা হ্রাস করা হোক। মাননীয় স্পিকার, পরিকল্পনা মন্ত্রণালয় মূলত দেশের আর্থসামাজিক উন্নয়নের রূপরেখা প্রণয়ন, বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি তৈরি এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পের দায়িত্ব পালন করে। দেশের জন্য পঞ্চবার্ষিক পরিকল্পনা, দীর্ঘমেয়াদী রূপকল্প, বার্ষিক উন্নয়ন কর্মসূচি প্রণয়ন, জাতীয় অর্থনীতির সঠিক বিকাশ ও অবকাঠামো সম্প্রসারণের জন্য বিভিন্ন উন্নয়ন প্রকল্পের প্রস্তাবনা যাচাই বাছাই এবং অনুমোদন করে থাকে। বাস্তবায়ন, পরিবীক্ষণ, মূল্যায়ন, জাতীয় বাজেটে অনুমোদিত উন্নয়ন প্রকল্প সঠিকভাবে এবং নির্ধারিত সময়ে বাস্তবায়িত হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ মূল্যায়ন করে থাকে। জাতীয় পরিকল্পনা প্রণয়নের জন্য প্রয়োজনীয় সঠিক ও নির্ভরযোগ্য পরিসংখ্যান, আদমশুমারি এবং আর্থসামাজিক উপাত্ত প্রদান করে থাকে। মাননীয় স্পিকার, আমরা দেখেছি যে 12,480 কোটি টাকা ব্লক অ্যালোকেশন দাবি করা হয়েছে। এখানে সঠিক তথ্যের অভাব এবং দুর্বলতা পরিলক্ষিত হচ্ছে, কারণ ত্রুটিপূর্ণ বাজেট এবং দুর্বল পরিকল্পনা তথ্যের অভাবে হয়ে থাকে। আজকে যে কারণে দেখা যায় যে এই সম্পূরক বাজেটের প্রয়োজন হয়, বরাদ্দের প্রয়োজন হয়, থোক বরাদ্দের প্রয়োজন হয়। মাননীয় স্পিকার, থোক বরাদ্দ দুর্নীতিকে উৎসাহিত করে এবং প্রকল্প বাস্তবায়নের ঝুঁকি বাড়ায় এবং 15 দিন 1 মাস সময়ের মধ্যেই থোক বরাদ্দ থেকে বাস্তবায়ন করতে হয়, যেটা সত্যিকার অর্থে সেখানে দুর্নীতিকেই উৎসাহিত করে থাকে। প্রকল্প মূল্যায়নের দুর্বলতা, বিশেষ করে আমরা রাজনৈতিক বিবেচনায় দেখেছি ইতিপূর্বে অনেক প্রকল্প বাস্তবায়িত হয়েছে, যেগুলো আমরা দেখি যে রূপপুর পদ্মা বীচ, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এইগুলোর ব্যাপক সময় নিয়ে এবং সময় ক্ষেপণ করে সেটার প্রকল্প ব্যয় বৃদ্ধি করা হয়েছে। এইভাবে করে দুর্নীতিকে উৎসাহিত করা হয় এবং সঠিক পরিকল্পনা যদি এখানে থাকতো তাহলে স্বাভাবিকভাবেই এই দুর্নীতি বাধাগ্রস্ত হইতো। সেখানে যথাসময়ে প্রকল্প বাস্তবায়ন হলে আর্থিক যে অস্বচ্ছতা এবং এই প্রকল্প বাস্তবায়নের দুর্বলতা সেটা আমরা দেখতাম না। মাননীয় স্পিকার, আজকে আঞ্চলিকতা কারণে আমরা দেখেছি কিছু কিছু অঞ্চল ব্যাপকভাবে উন্নয়নের পরিকল্পনা নেওয়া হয়েছে। আমি যদি বলি যে আমার ময়মনসিংহ বিভাগে উন্নয়ন পরিকল্পনায় আমরা আসলেই নবীন একটা বিভাগ হওয়ার পরেও সেখানে কিন্তু উন্নয়নের ছোঁয়া লাগেনি। মাননীয় সদস্য, আরেক মিনিটে কনক্লুড করুন প্লিজ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। যে কারণে
এই পরিকল্পনা নেওয়ার সময় দেখা হয় যে রাজনৈতিক বিবেচনায় পরিকল্পনা হয় এবং সেখানে মেগা প্রকল্প, মেগা দুর্নীতি। এই কারণে আমরা দেখেছি সুষম উন্নয়নের, আসলে আমরা সুষম উন্নয়ন থেকে বঞ্চিত হচ্ছে এই জাতি। গোটা জাতির দায়িত্ব নিয়ে আমরা এখানে এসেছি এই সংসদে, মহান সংসদে। আমাদেরকে ভুলে গেলে চলবে না, আমরা টোটাল জাতির দায়িত্ব নিয়েছি। অতএব জাতীয়ভাবেই চিন্তা করতে হবে, আমাদেরকে আরও উদার এবং উদার মানসিকতা নিয়ে সব দিক থেকে সুষম উন্নয়নের পরিকল্পনা নিতে হবে। মাননীয় স্পিকার, আজকে আমার এই কারণেই আমি আমার পক্ষে আমি এই যুক্তি তুলে ধরছি। এবং বিশেষ করে দেখেন, ময়মনসিংহ বিভাগে আমি দেখেছি যে চট্টগ্রাম, ঢাকা থেকে আমাদের ময়মনসিংহ নবীন, সেখানে উন্নয়ন বরাদ্দ আরও বৃদ্ধি হওয়া দরকার ছিল, সেখানে আরও কম দেওয়া হয়েছে। মাননীয় স্পিকার, আমি সেই দাবি এখানে জানাচ্ছি। পাশাপাশি আমাকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ মাননীয় সদস্য। পরবর্তী বক্তা মোহাম্মদ নাজিবুর রহমান, পাবনা 1। আপনার সময় 3 মিনিট। আগে প্রস্তাবটি পাঠ করুন। ধন্যবাদ মাননীয় স্পিকার। আলহামদুলিল্লাহ, সাল্লাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। মাননীয় স্পিকার, আমি মোহাম্মদ নাজিবুর রহমান, সংসদ সদস্য পাবনা 1, প্রস্তাব করছি যে পরিকল্পনা বিভাগ বিষয়ে আলোচনা উত্থাপন কল্পে হিসাবের খাত 114, পরিকল্পনা বিভাগ শিরোনামাধীন 11 নং দাবি হইতে 500 টাকা প্রতীকী হ্রাস করা হোক। মাননীয় স্পিকার, দুনিয়ার সবচেয়ে ক্ষমতাসীন ব্যক্তি, ক্ষমতার অধিকারী ব্যক্তি নাকি আমেরিকার প্রেসিডেন্ট। তিনিও যদি অতিরিক্ত অর্থ খরচ করতে চান, সেক্ষেত্রে কংগ্রেসের অনুমতি লাগে। সম্প্রতি ইরানের যুদ্ধকেন্দ্রিক খরচের বিষয়ে তাকে কংগ্রেস ভোট দিয়ে বিল এনে তার খরচের যে বিষয়টা, অতিরিক্ত খরচের যে বিষয়টা ছিল, সেটাকে হ্রাস করেছে। এদিক দিয়ে তিনি বাংলাদেশের প্রেসিডেন্টকে ঈর্ষা করতেই পারেন। বাংলাদেশের প্রেসিডেন্টকে সংবিধানের 91 অনুচ্ছেদ অনুযায়ী যে ক্ষমতা দেওয়া হয়েছে, অতিরিক্ত খরচের ব্যাপারে ওনাকে কারোর কাছে জবাবদিহি করতে হয় না। তিনি খরচ করবেন, তারপরে এটা রবার স্ট্যাম্পের মতো সম্পূরক বাজেট হিসাবে সংসদে পেশ করা হবে। আমাদের পাশ করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। মাননীয় স্পিকার, এই বিষয়টাকে অ্যাড্রেস করার জন্য একটি আইন হয়েছিল, সরকারি অর্থ ও বাজেট ব্যবস্থাপনা আইন 2009। সেখানে 12 নম্বর ধারায় যেটা বলা হয়েছে, সংশোধিত বাজেট যথাসম্ভব প্রত্যেক বছরের মার্চ মাসের মধ্যে পেশ করিতে হইবে। এক্ষেত্রে যথাসম্ভব এই শব্দটার অ্যাবিউজ করে, মিসইউজ করে বাজেট, সম্পূরক বাজেট কখনোই মার্চ মাসে দেওয়া হয় না। যথাসম্ভব বলতে কি বোঝানো হয়েছে, এটার যথাযথ ব্যাখ্যা দরকার রয়েছে। কেন সরকার মার্চ মাসে সম্পূরক বাজেট দিতে ব্যর্থ হলো? মার্চ মাসের পরে এপ্রিল গেল, মে গেল, 2টা মাসেও সম্পূরক বাজেট দিতে ব্যর্থ হলো, জুন মাসে এসে সম্পূরক বাজেট দিল। এই ব্যাপারে সরকারি দলকে, যারা এই সম্পূরক বাজেট নিয়ে এসেছেন, তাদেরকেও জবাবদিহির আওতায় আনতে হবে। সেজন্য আমার যে প্রস্তাব রয়েছে, স্পেসিফিক প্রস্তাব, সেটা হলো এই সংবিধানের 91 অনুচ্ছেদে রাষ্ট্রপতির নামে সরকারকে যেভাবে করে দেওয়া হয়েছে, ক্ষমতা দেওয়া হয়েছে, যথেচ্ছা খরচ করার পরে বাজেটটা সংসদের সম্পূরক বাজেট হিসাবে নিয়ে আসার, এটাকে সংশোধন করতে হবে, সংস্কার করতে হবে। পাশাপাশি সরকারি অর্থ এবং বাজেট ব্যবস্থাপনা আইনের যে স্পিরিটটা রয়েছে, মার্চ মাসের মধ্যে সম্পূরক বাজেটটাকে আনতে হবে। এখানে কোনো যে ধরনের এখতিয়ার দেওয়া হয়েছে, যথাসম্ভব এই ক্লজটার মাধ্যমে এটাকে উঠিয়ে সম্পূরক বাজেটকে মার্চ মাসের মধ্যে পাশ করে তারপরে অতিরিক্ত যে অর্থটা খরচ করার বিষয় আছে, সেটা সরকারকে করতে হবে। আমি সেজন্য যেটা বলছি, এটাকে যেহেতু এই খাতে 12,500 কোটি টাকা অতিরিক্ত খরচ করা হয়েছে, জাতি জানতে চায় এটা কোন খাতে খরচ করা হয়েছে। একটি বই দেওয়া হয়েছে আমাদেরকে, সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি, সেখানে বলা হয়েছে 12টা প্রকল্প আনা হয়েছে। এত অতিরিক্ত টাকা খরচ করা হলো। 1 মিনিটে কনক্লুড করুন। আমার আধা মিনিট লাগবে মাননীয় স্পিকার। ধন্যবাদ আপনাকে। এই বিষয়ে অস্পষ্ট রেখে এই বিলটি পাশ করা কোনোভাবে উচিত হবে না। সেজন্য আমার যেটা প্রস্তাব, প্রতীকী প্রতিবাদ হিসাবে 500 টাকা এই ব্যয় থেকে হ্রাস করা হোক। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। আমি এখন মাননীয় পরিকল্পনা মন্ত্রীকে ছাঁটাই প্রস্তাবগুলোর উপর বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। যে সকল মাননীয় সদস্য ছাঁটাই প্রস্তাবের পক্ষে বক্তব্য রেখেছেন, আমি তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। অনেক ভালো ভালো কথা এসছে, আলোচনার যৌক্তিকতাও রাখে।
মাননীয় স্পিকার, পরিবার পরিকল্পনা বিভাগের 2টি চলমান প্রকল্পে, 3টি নতুন প্রকল্পে এবং বিশেষ প্রয়োজনে উন্নয়ন সহায়তা খাতে প্রয়োজনীয় অর্থের সংস্থান করাই এই অতিরিক্ত বরাদ্দ প্রয়োজন হয়েছে। পরিকল্পনা বিভাগের নিজস্ব ব্যয় মেটানোর জন্য কোনো অতিরিক্ত বরাদ্দ দাবি করা হয়নি বিধায় বাড়তি বরাদ্দের প্রস্তাবটি যৌক্তিক। আর এই কারণেই মাননীয় সদস্যগণের আনিত ছাঁটাই প্রস্তাব সমূহ গ্রহণ করা সম্ভব হচ্ছে না। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় অর্থমন্ত্রী। মাননীয় সদস্য মোহাম্মদ কামরুল হাসান এবং মোহাম্মদ নাজিবুর রহমানের ছাঁটাই প্রস্তাবগুলো গ্রহণ করা হোক, এটাই সংসদের সামনে প্রশ্ন। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে। অতএব ছাঁটাই প্রস্তাবগুলো নাকচ হলো। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর প্রস্তাব মতো পরিকল্পনা বিভাগ খাতে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 12,407 কোটি 83,88,000 টাকা মঞ্জুর করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে এবং হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব দাবি নম্বর 11 সংসদে গৃহীত হলো। এখন আমি দাবি নম্বর 12 উত্থাপনের জন্য মাননীয় পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি আমির খসরু মাহমুদ চৌধুরী, পরিকল্পনা মন্ত্রী, প্রস্তাব করছি যে বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ খাতে 2026 সনের 30 জুন তারিখে সমাপ্য অর্থ বৎসরের প্রয়োজনীয় সাকুল্য পরিচালন উন্নয়ন ব্যয় নির্বাহকল্পে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 21,97,42,000 টাকা মঞ্জুর করা হোক। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্যবৃন্দ, যেহেতু এই দাবির উপর আলোচনা না করার ব্যাপারে নোটিশদাতা মাননীয় সদস্যগণ সম্মত হয়েছেন, সুতরাং এটি সরাসরি ভোটে দিচ্ছি। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর প্রস্তাব মতো বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ খাতে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 21,97,42,000 টাকা মঞ্জুর করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব দাবি নম্বর 12 সংসদে গৃহীত হলো। মাননীয় সদস্যবৃন্দ, আমি এখন দাবি নম্বর 14 উত্থাপনের জন্য বাণিজ্য মন্ত্রীর পক্ষে মাননীয় বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মোহাম্মদ শরীফুল আলমকে আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি মোহাম্মদ শরীফুল আলম, প্রতিমন্ত্রী বস্ত্র ও পাট মন্ত্রণালয়, মাননীয় বাণিজ্য মন্ত্রীর পক্ষে প্রস্তাব করছি যে বাণিজ্য মন্ত্রণালয় খাতে 2026 সনের 30 জুন তারিখে সমাপ্য অর্থ বছরের প্রয়োজনীয় সাকুল্য পরিচালন উন্নয়ন ব্যয় নির্বাহকল্পে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 301,93,24,000 টাকা মঞ্জুর করা হোক। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সদস্যবৃন্দ, এই দাবির ব্যাপারে আলোচনার ব্যাপারে নোটিশদাতা মাননীয় সদস্যগণ সম্মত হয়েছেন। এদের মধ্যে দুজনকে আমি বক্তব্য রাখার জন্যে আহ্বান জানাচ্ছি। প্রথমে জিএম নজরুল ইসলাম, সাতক্ষীরা 4। আপনি, সময় হলো 3 মিনিট।
প্রথমে আপনার প্রস্তাবটি উত্থাপন করুন। ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি জনাব খন্দকার আব্দুল মুক্তাদির মাননীয় বাণিজ্য মন্ত্রীর প্রস্তাব অনুযায়ী তার বাণিজ্য মন্ত্রণালয় খাতে 2026 সালের 30 জুন পর্যন্ত 301,93,00,000 টাকার মঞ্জুরি প্রস্তাব করেছেন। আমি তার থেকে 500 টাকা হ্রাস করার জন্য আবেদন জানিয়েছি। মাননীয় স্পিকার, আমার কথা হলো, বাংলাদেশ দক্ষিণ পূর্ব এশিয়ার একটি উন্নয়নশীল দেশ। বাণিজ্য আমাদের দেশের একটা গুরুত্বপূর্ণ বিষয়। এক্সপোর্ট এবং ইম্পোর্ট, আমরা অধিকাংশ ক্ষেত্রে ইম্পোর্টই করে থাকি। এক্সপোর্টের কিছু মালামাল আমাদের দেশে আছে, সেগুলো বাইরে রপ্তানি হয়ে আমাদের দেশের অর্থনীতিকে মজবুত করছে বটে, কিন্তু এই খাতটা জনগণের কাছে খুব বেশি স্পষ্ট নয়। বাণিজ্যের বিষয়ে জনগণ খুব বেশি অভিজ্ঞ নয়। কোন বিষয়ে বাণিজ্য আমাদের দেশে অন্য দেশের সঙ্গে হয়ে থাকে সাধারণ লোক খুব বেশি জানে না। তা বিভিন্ন দেশ থেকে বাণিজ্যের ক্ষেত্রে যে আমাদের সমস্যা সৃষ্টি হয়ে থাকে সেটা হলো যে মালামাল আমদানি এবং রপ্তানি। আমাদের দেশের আভ্যন্তরভাগে যেগুলো আমদানি হয়ে থাকে, দেশের ভিতরে যেগুলো বিভিন্ন জায়গায় পরিবহন হয়ে থাকে, সেক্ষেত্রে সময়ের দিক থেকে লক্ষ্য রাখা দরকার। আমরা লক্ষ্য করছি এখন জুন মাসের আজকে হলো 15 তারিখ, মাত্র 15 দিন সময় আমাদের বাকি আছে। এই 15 দিন সময়ের মধ্যে 301,93,00,000 টাকার একটি সম্পূরক বা ঘাটতি বাজেট এখানে পেশ করা হয়েছে। এত লক্ষ লক্ষ টাকা এই কয়েকদিনের মধ্যে বা অতীতে খরচ কিভাবে হলো, বর্তমানে কিভাবে খরচ হবে, এটা জনগণের কাছে স্পষ্ট হবে না। মাননীয় স্পিকার, জনগণ জানতে পারবে না যে জনগণের আয়ের উৎস থেকে যে খরচটা করা হচ্ছে, এ খরচটা দায়বদ্ধতা সরকারের কাছে কতটুকু বা ওই মন্ত্রণালয়ের কতটুকু। এজন্য আমি অনুরোধ করেছি যে এই খাতের থেকে টাকা কিছু কমানো হোক, প্রতীক হিসেবে 500 টাকা কমিয়ে এটা ছাড়াই করা হোক। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। মোহাম্মদ আব্দুল আলিম, বাগেরহাট 4, আপনার সময় 3 মিনিট। আগে প্রস্তাবটি উত্থাপন করুন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, বাণিজ্য মন্ত্রণালয়ের 117 যে শিরোনামের 14 নম্বর দাবি, সেই দাবি থেকে আমি প্রতীকী 400 টাকা হ্রাস করার জন্য আমি প্রস্তাব উত্থাপন করছি। মাননীয় স্পিকার, আমাদের সম্পূরক বাজেট পেশ করার কোনো প্রয়োজন নাও হতো যদি আমরা গুড গভর্নেন্স এবং সঠিক সুস্থ ব্যবস্থাপনার মাধ্যমে আমরা আমাদের সরকারি অর্থ আমরা খরচ করতে পারতাম। আমরা জানি যে আমাদের যে প্রতি বছর যে এডিপি আমরা নির্ধারণ করি, পরিকল্পনা করি, দেখা যাচ্ছে সেই এডিপি বাস্তবায়ন করার ক্ষেত্রে সারা বছর আমরা খুব একেবারে গদাই লস্করি চালে আমরা চলি। আমরা সেই সকল পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে আমাদের কোনো হুঁশ থাকে না। শেষের দিকে এসে আমরা সেটা তাড়াহুড়ো করি এবং সে তাড়াহুড়ো করতে গিয়ে তখনই হয় হচ্ছে অনিয়ম, তখনই হয় হচ্ছে ব্যাপক আকারের লুটপাট। সুতরাং এই সংস্কৃতির হাত থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আমরা যদি একটা প্রকল্প বাস্তবায়ন করার জন্য আমরা কার্যকরী পরিকল্পনা নিতে পারতাম, যে 3 মাস অন্তর অন্তর আমাদের অগ্রগতি আমরা মূল্যায়ন করতে পারতাম, তাহলে বোধহয় আমাদের বাড়তি খরচে কোনো প্রয়োজন ছিল না। মাননীয় স্পিকার, আজকে বাণিজ্য এই যে মন্ত্রণালয়ের দিকে যদি আমরা তাকাই, তাহলে আমরা জানি যে বিদেশ থেকে যে রেমিটেন্স আসে, সেই রেমিটেন্স যোদ্ধারা তাদের অনেক ত্যাগ এবং পরিশ্রম করে আমাদের জন্য রেমিটেন্স পাঠান, কিন্তু তারা কিন্তু ব্যাংকিং সেক্টরে কিন্তু তারা রেমিটেন্স পাঠান না। অনেকেই কিন্তু হুন্ডির মাধ্যমে রেমিটেন্স পাঠান। আমরা যদি আমাদের সেই সম্মানিত রেমিটেন্স যোদ্ধাদেরকে উৎসাহিত করতে পারি, সাহস দিতে পারি, তাহলে তারা যদি ব্যাংকিং সেক্টরের মাধ্যমে তাদের টাকা পাঠায়, তাহলে সেক্ষেত্রে আমাদের রাষ্ট্র উপকৃত হবে, আমাদের বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। মাননীয় স্পিকার, আমি যে কথা বলতে চাই সেটা হলো এই যে এডিপি বাস্তবায়ন করতে যে সঠিক সময়ের মধ্যে যদি আমরা বাস্তবায়ন করতে পারতাম, তাহলে আমরা যে দেখেছি যে আগামী 26-27 অর্থ বছরের জন্য 3 লক্ষ কোটি টাকার যে এডিপি ধরা হয়েছে,
যদি আমরা আগামী অর্থ বছরে এটা সঠিক সময়ে বাস্তবায়ন করতে পারি, তাহলে আমাদের পাইপলাইনের মাধ্যমে আমাদের রাষ্ট্রীয় কোষাগারে 45,000 কোটি টাকা জমা হবে ইনশাল্লাহ। তাহলে দেখা যাবে আমরা এই সকল যে নিজস্ব অভ্যন্তরীণভাবে অর্জিত যে টাকা, এই টাকা দ্বারাই কিন্তু আমরা এই ধরনের সম্পূরক বাজেট দিতে পারবো। আমাদের নতুন করে টাকা খরচ করার কোনো প্রয়োজন হবে না। মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে এই মহান সংসদে দাবি জানাচ্ছি যে সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে যেন আমরা আমাদের রাষ্ট্রযন্ত্রকে পরিচালনা করতে পারি এবং সেই যে সংসদকে পাশ কাটিয়ে। 1 মিনিট কনক্লুড করুন। জি মাননীয় স্পিকার, আমাদের যে রীতি চালু হয়েছে যে আগে খরচ তারপরে অনুমোদন, আমি আপনার মাধ্যমে এই মহান সংসদ উত্থাপন করতে চাই যে আগে অনুমোদন তারপরে খরচ। সবাইকে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাননীয় সদস্য মোহাম্মদ আবুল হাসান, সিলেট 5, আপনার সময় 3 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি আলোচ্য বিষয়ে যাওয়ার আগে 1 মিনিট আমি অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করছি এই মহান সংসদের সাবেক সংসদ সদস্য, আমার নির্বাচনী এলাকা জকিগঞ্জ খানাইঘাটের ফরিদউদ্দিন চৌধুরী সাহেব ইন্তেকাল করেছেন। জি, আমরা পত্রিকায় দেখেছি। ওনার জন্য আমি সবার কাছে দোয়া প্রার্থনা করছি। আচ্ছা, আগে প্রস্তাবটা পড়ুন মাননীয় সদস্য, আপনার প্রস্তাবটা আগে পড়ুন। আমি প্রস্তাব করিতেছি যে বাণিজ্য মন্ত্রণালয় বিষয়ে আলোচনা উত্থাপন কল্পে হিসাবের খাত 117 বাণিজ্য মন্ত্রণালয় শিরোনামাধীন 14 নম্বর দাবি হইতে 953.40 টাকা হ্রাস করা হোক। ধন্যবাদ মাননীয় স্পিকার। আপনি 3 মিনিট বলতে পারেন প্রস্তাবের পক্ষে। জি মাননীয় স্পিকার, আসলে ব্যবসা বাণিজ্যের মাধ্যমে আমাদের অর্থনৈতিক চালিকা শক্তি মজবুত হয়। আমাদের দেশের রেমিটেন্স যোদ্ধা যারা আছে, বিদেশে যারা অবস্থান করে, তারা বিভিন্ন সমস্যায় জর্জরিত। একজনের যদি ভিসার মেয়াদ শেষ হয়ে যায়, তাহলে তার পাসপোর্ট রিনিউ করার জন্যে যখন তারা অফিসে দৌড়াদৌড়ি করে, তাদেরকে পূর্ণ সহযোগিতা করা হয় না। এজন্য এই রেমিটেন্স যোদ্ধারা বড় সমস্যার মধ্যে আছে। এই সমস্যার থেকে তাদেরকে মুক্তি দেওয়ার জরুরি পদক্ষেপ নেওয়া একান্ত প্রয়োজন। সাথে সাথে বিদেশে যে সমস্ত আমাদের ভাইয়েরা মৃত্যুবরণ করে, তাদেরকে রাষ্ট্রীয় মর্যাদায় বা রাষ্ট্রীয় করেছে তাদেরকে দেশে আনার ব্যবস্থা করা হোক। সাথে সাথে এই বিদেশিরা হাজার হাজার কিলোমিটার দূরে বাংলাদেশ থেকে অবস্থান করে, মাতা পিতা ছেড়ে, কিন্তু নারীর টানে তারা এলাকার কথা বলতে পারে না। 1 বছর 2 বছর 5 বছর পরে যখন তারা দেশে আসে, দেশে আসার সময় বিমানবন্দরে তাদের সাথে যে সৌজন্যমূলক আচরণ করা হয়, এটা কিন্তু মাননীয় স্পিকার মানানসই নয়। অতএব তাদেরকে আমরা সম্মানের সাথে কিভাবে ব্যবহার করতে পারি, এরকম ব্যবস্থা নেওয়া হোক। ধন্যবাদ মাননীয় স্পিকার। এখন আমি মাননীয় বস্ত্র পাট প্রতিমন্ত্রীকে ছাঁটাই প্রস্তাবগুলোর উপর বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আজকের বাণিজ্য মন্ত্রী জনাব আব্দুল মুক্তাদি, মাননীয় বাণিজ্য মন্ত্রী মহোদয় প্রস্তাব যে করেছেন, 2026 সালের 30 জুন তারিখে সমাপ্য অর্থ বছরের প্রয়োজনীয় ব্যয় নির্বাহকল্পে যেই অর্থের প্রস্তাবনা করা হয়েছে মঞ্জুর করার জন্য, আসলে এই মঞ্জুর প্রস্তাব আমি মনে করি যে সরকারের প্রয়োজনে, দেশের প্রয়োজনে যে ব্যয় নির্বাহ করার জন্য এই প্রস্তাবটি মঞ্জুর করার জন্য প্রস্তাব করা হয়েছে, এটা বাণিজ্য মন্ত্রণালয়ের প্রয়োজনে এই খরচগুলো ইতিমধ্যেই সমাপ্ত হয়েছে। এটা প্রস্তাব করলে আমরা মনে করি যে এই কাজগুলো হয়েছে, এখানে আমাদের এই ব্যয় নির্বাহ করার যে ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে, সেটার প্রয়োজনীয় যে আইনগত এবং
এই ব্যয় নির্বাহ করার যে যৌক্তিকতা সেটা প্রমাণিত হবে। সেই কারণে আমি মনে করি যে ছাঁটাই প্রস্তাবগুলো যেটা দেওয়া হয়েছে এটা যৌক্তিক নয়। আমি সেই কারণে মনে করি যে এই প্রস্তাবটা সংসদে গ্রহণ করা হোক। ধন্যবাদ। এবং ছাঁটাই প্রস্তাবটি আমি অনুরোধ করছি নাকচ করার জন্য। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে জনাব জিএম নজরুল ইসলাম, জনাব মোহাম্মদ আব্দুল আলিম এবং জনাব মোহাম্মদ আবুল হাসানের ছাঁটাই প্রস্তাবগুলো গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে। অতএব ছাঁটাই প্রস্তাবগুলো নাকচ হলো। মাননীয় সদস্যবৃন্দ, সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় বাণিজ্য মন্ত্রীর পক্ষে মাননীয় বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মোহাম্মদ শরীফুল আলমের প্রস্তাব মতো বাণিজ্য মন্ত্রণালয় খাতে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 393,93,40,000 টাকা মঞ্জুর করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। অতএব দাবি নম্বর 14 সংসদে গৃহীত হলো। মাননীয় সদস্যবৃন্দ, এখন আমি দাবি নম্বর 15 পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত দাবি নম্বর 15 উত্থাপনের জন্য মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানকে আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি ডক্টর খলিলুর রহমান, পররাষ্ট্রমন্ত্রী, এই মহান সংসদে প্রস্তাব করছি যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের খাতে 2026 সালের 30 জুন সমাপ্য অর্থ বৎসরের প্রয়োজনীয় উন্নয়ন ব্যয় নির্বাহকল্পে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 59,97,92,000 টাকা মঞ্জুর করা হোক। আপনাকে অসংখ্য ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্যবৃন্দ, যেহেতু এই দাবির উপর আলোচনা না করার ব্যাপারে নোটিশদাতা মাননীয় সদস্যগণ সম্মত হয়েছেন, সুতরাং এটি সরাসরি ভোটে দিচ্ছি। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের প্রস্তাব মতো পররাষ্ট্র মন্ত্রণালয় খাতে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 59,97,92,000 টাকা মঞ্জুর করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। অতএব দাবি নম্বর 15 সংসদে গৃহীত হলো। মাননীয় পররাষ্ট্রমন্ত্রী, সাধারণ পরিষদের সভাপতি পদে নির্বাচিত হওয়ার জন্য আপনাকে অভিনন্দন জানাচ্ছি। এখন আমি দাবি নম্বর 18 উত্থাপনের জন্য মাননীয় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামানকে আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমি মোহাম্মদ আসাদুজ্জামান, মন্ত্রী, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, প্রস্তাব করছি যে আইন ও বিচার বিভাগ খাতে 2026 সালের 30 জুন তারিখে সমাপ্ত অর্থ বছরের প্রয়োজনীয় সাকুল্য পরিচালন এবং উন্নয়ন ব্যয় নির্বাহকল্পে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 84,74,36,000 টাকা মঞ্জুর করা হোক। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্যবৃন্দ, যেহেতু এই দাবির উপর আলোচনা না করার ব্যাপারে নোটিশদাতা মাননীয় সদস্যগণ সম্মত হয়েছেন, সেহেতু আমি সরাসরি ভোটে দিচ্ছি। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামানের প্রস্তাব মতো আইন ও বিচার বিভাগ খাতে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 84,74,36,000 টাকা মঞ্জুর করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন, যারা প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। অতএব দাবি নম্বর 18 সংসদে গৃহীত হলো।
এখন আমি দাবি নম্বর 20 উত্থাপনের জন্য মাননীয় সদস্যবৃন্দ, এখন আমি দাবি নম্বর 19-এ যাচ্ছি, জননিরাপত্তা বিভাগ। দাবি নম্বর 19 উত্থাপনের জন্য মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদকে আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি সালাউদ্দিন আহমদ, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রস্তাব করছি যে জননিরাপত্তা বিভাগ খাতে 2026 সালের 30 জুন তারিখে সমাপ্য অর্থবছরের প্রয়োজনীয় সাকুল্য পরিচালন এবং উন্নয়ন ব্যয় নির্বাহকল্পে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 171,68,13,000 টাকা মঞ্জুর করা হোক। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্যবৃন্দ, যেহেতু এই দাবির উপর আলোচনা না করার ব্যাপারে নোটিশ দাতা মাননীয় সদস্যগণ সম্মত হয়েছেন, সেহেতু এটি সরাসরি ভোটে দিচ্ছি। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদের প্রস্তাব মতো জননিরাপত্তা বিভাগ খাতে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 171,68,13,000 টাকা মঞ্জুর করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব দাবি নম্বর 19 সংসদে গৃহীত হলো। দাবি নম্বর 20 লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ। এখন আমি দাবি নং 20 উত্থাপনের জন্য মাননীয় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামানকে আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমি মোহাম্মদ আসাদুজ্জামান, মন্ত্রী আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, প্রস্তাব করছি যে লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ খাতে 2026 সালের 30 জুন তারিখে সমাপ্য অর্থ বছরের প্রয়োজনীয় সাকুল্য পরিচালন ব্যয় নির্বাহকল্পে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 87,85,000 টাকা মঞ্জুর করা হোক। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সদস্যবৃন্দ, যেহেতু এই দাবির উপর আলোচনা না করার ব্যাপারে নোটিশদাতা মাননীয় সদস্যগণ সম্মত হয়েছেন, সেহেতু এটি সরাসরি ভোটে দিচ্ছি। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামানের প্রস্তাব মতো লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ খাতে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 87,85,000 টাকা মঞ্জুর করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব দাবি নম্বর 20 সংসদে গৃহীত হলো। 23 মাননীয় সদস্যবৃন্দ, এখন আমি দাবি নম্বর 23 বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় উত্থাপনের জন্য মাননীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী জনাব ফকির মাহবুব আনামকে আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি ফকির মাহবুব আনাম, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী, প্রস্তাব করছি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের খাতে 2026 জুন তারিখে সমাপ্য অর্থ বছরের প্রয়োজনীয় উন্নয়ন ব্যয় নির্বাহকল্পে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 4,923,48,54,000 কোটি টাকা মঞ্জুর করার হোক অনুরোধ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্যবৃন্দ, এই দাবির উপর আলোচনা করার ব্যাপারে নোটিশদাতা মাননীয় সদস্যবৃন্দ সম্মত হয়েছেন। দাবি নম্বর 23-এর উপর 16 জন মাননীয় সংসদ সদস্য প্রস্তাব দিয়েছেন। এদের মধ্যে আমি 2 জনকে প্রস্তাব উত্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি। প্রথমে মোহাম্মদ মুজিবুর রহমান, রাজশাহী 1। আপনার সময় 3 মিনিট। আগে প্রস্তাবটি পড়ুন। ধন্যবাদ মাননীয় স্পিকার। দাবি নম্বর 23 সম্পর্কে
আমার যে ছাঁটাই প্রস্তাব, সেটা হচ্ছে যে আমি প্রস্তাব করছি যে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় বিষয়ে আলোচনা উত্থাপন কল্পে হিসাবের খাত 126 বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় শিরোনামাধীন 23 নম্বর দাবি হইতে 500 টাকা হ্রাস করা হোক। মাননীয় স্পিকার, যারা সংসদের বাইরে আমাদের কথাগুলো শুনছেন, যেহেতু তাদের জানা নাই এই 1 টাকা 100 টাকা 500 টাকা ছাঁটাই করা হোক, এসব কথাবার্তা শুনে তারা কিছুই বুঝে না যে এইটা কোটি কোটি টাকার মধ্যে এই কাজটা কেন করা হয়েছে। হয়তো প্রতীকী জিনিস এটা অনেকে বুঝতে পারবে। আমার বক্তব্য হচ্ছে যে ভাষা আরও কিছু পরিবর্তন করা যায় কি না, যাতে সাধারণ মানুষকে বোঝানো যায় যে এটা এভাবে করা হয়েছে, গ্রহণযোগ্য কোনো ভাষা তৈরি করা যায় কি না, আপনার কাছে আমি বিনীত আবেদন রাখলাম। মাননীয় স্পিকার, যে সমস্ত প্রস্তাব আলোচনা হচ্ছে না, আমি বিনীত আবেদন করব আপনার কাছে, সমস্ত জাতীয় সংসদ সদস্যবৃন্দ যারা এখানে আছেন সবাই কিন্তু চান যে আমরা কোনো ভূমিকা রাখলাম কি না। তো আপনি এখানে লেখা আছে সবই, ছাঁটাই প্রস্তাবের উপর আলোচনা হলো না, এটা সঠিক, হয়তো কোনো আলোচনা করেই এটা করা হয়েছে, মানে উভয় পক্ষ সম্মত হয়ে। কিন্তু অন্তত নামগুলো যদি পড়া হয়, মাননীয় স্পিকার, কার্যপ্রণালী বিধিতে নাম উল্লেখের ব্যাপারে একটা ধারা আছে, আর যতটুকু মনে পড়ে, যদি ধারাটা আমার এই মুহূর্তে মনে নাই, সেই জন্য যদি আপনি মেহরবানি করে যে প্রস্তাব এখানে দেওয়া হচ্ছে ছাঁটাই প্রস্তাব, যারা যারা ছাঁটাই প্রস্তাব দিয়েছে তাদের নামগুলো আপনি যদি পড়েন, সবাই যদি একটু যায়ও, তবে সেই সমস্ত মাননীয় সংসদ সদস্যদের এলাকার জনগণ বুঝবে যে আমার এলাকার এমপি কথা বলতে পেরেছে আর কথা বলার চেষ্টা করেছেন। কিন্তু কোনো নাম না করেই ছাঁটাই প্রস্তাবকে ভোটে দেওয়া আমার মনে হয় কিছুটা অধিকার ক্ষুণ্ণ হচ্ছে কিনা, এ ব্যাপারে আপনি একটু ব্যাখ্যা দিলে বোধহয় ভালো হবে। আমি সংক্ষেপে কয়েকটি কথা বলছি মাননীয় স্পিকার। এখানে মানে মাথাভারী প্রশাসনের কারণে বিভিন্ন খাতগুলো মানে সত্যিকারভাবে টাকা কাজে লাগে না। অনেকে বলেছেন যে 100 টাকার মধ্যে 60 টাকাই চুরি হয়ে যায়, 40 টাকা হয়তো কাজে লাগে। এইরকম যদি অবস্থা হয় তাহলে দেশের অর্থনীতি এবং আরো বলতে চান মাননীয় সদস্য? 1 মিনিটে কনক্লুড করুন। ঠিক আছে মাননীয় স্পিকার, অনেকেই বলেছেন এই কথাগুলো। 91 অনুচ্ছেদে যেটা বলা হয়েছে সম্পূরক বাজেটের ব্যাপারে, আমরা কথা বলার যে অধিকারটুকু আছে, আমার মনে হচ্ছে যে অধিকার আমরা পাচ্ছি না। আলোচনার মাধ্যমে যেটা করেছেন সেটা ঠিক আছে, তবে কিভাবে বেশিরভাগ সদস্যকে কথা বলার সুযোগ দেওয়া যায় আমি আপনাকে বিবেচনার জন্য অনুরোধ করব। আর এখানে মন্ত্রণালয় যেগুলো বিজ্ঞান এবং প্রযুক্তি, এটা এমন একটা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় যেখানে অনেক ভালো ভালো কাজ হওয়ার কথা, এবং গোটা দুনিয়া এখন ছোট হয়ে গেছে বিজ্ঞান এবং প্রযুক্তির সুবাদে। কিন্তু যেভাবে ছোট হয়েছে সেভাবে মানুষের কাছে সে উপকারটা আমরা দিতে পারি না মাননীয় স্পিকার। সেই জন্য বাংলাদেশে যে মন্ত্রণালয় কাজ করছে, আমি মনে করি এটাকে। ধন্যবাদ মাননীয় সদস্য। আপনি ছাঁটাই প্রস্তাব যারা দিয়েছেন সেই সব সদস্যবৃন্দের নাম উল্লেখ করার জন্য বলেছেন। আমি আমার বক্তব্যের প্রারম্ভেই 20 জন সদস্য যারা ছাঁটাই প্রস্তাব দিয়েছেন তাদের নাম সংসদে পড়ে শুনিয়েছি। আপনি হয়তো খেয়াল করতে পারেননি, এটুকু করতে পেরেছি। মাইক দেন, ওনাকে মাইক দেন। জি বলুন। মাননীয় স্পিকার, আমি সেভাবে বলি নাই যে টোটালি আপনি কয়জনের কথা বললেন সেটা না, স্পেসিফিক যে দাবি করা হয়েছে এখানে, এই দাবি, এটা যেমন বিজ্ঞান প্রযুক্তি, কোনোটা কমার্স, মানে যতগুলা মন্ত্রণালয়ের কথা আপনি এখানে উল্লেখ করেছেন, এই মন্ত্রণালয় সম্পর্কিত মাননীয় সদস্য যারা দিয়েছেন তাদের নামটা পড়লে। কোন প্রস্তাবে কে দিয়েছেন? জি জি, সেটাই দেখা যাক। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। পরবর্তী বক্তা
জনাব শাহজাহান চৌধুরী বলুন। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। একটা বিষয় আপনি চেয়ার থেকে বারবার বলতেছেন যে এই বিষয়ের উপর উভয়ে মতামতের ভিত্তিতে দুইজনের আলোচনা। তো আসলে মেসেজটা কি যাবে? হ্যাঁ, আলোচনা হতে পারে কার্য উপদেষ্টাতে, ভেরি থ্যাঙ্কস, এটা আমরা অবশ্যই মেনে নেব। বাট এটা তো আপনার চেয়ার থেকে তো এইভাবে মানে চিফ হুইপ আছেন, এটা বললে আমাদের মেসেজটা বাইরে যাবে। আমি অবশ্যই এটা পার্লামেন্টে কীভাবে উল্লেখ করব জানি না। তো এটা কি মেসেজ যাচ্ছে? এই জন্য আমার মনে হয় আপনার পক্ষ থেকে রুলিং দিয়া না বলে এই প্রস্তাবটা উত্থাপন করার জন্য মাননীয় উত্থাপন করেছেন, ছাঁটাই প্রস্তাবে এই দুইজন আলোচনা করতেছেন, এইভাবে হলে মোটামুটি হয়। কিন্তু আমাদের মধ্যে কথা হয়েছে, এইভাবে কাটছাট হয়েছে, দিস ইজ দ্য ভেরি ব্যাড, আমাদের জন্য উদাহরণ হয়ে যাবে। এই জন্য আমি মাননীয় স্পিকার আপনার কাছে সবিনয়ে, আমাদেরকে বিরোধী দল আমরা সবাই তো আলোচনা করতে চাই, আমরা সবাই চাই যে উভয়ে মিলে মিশে কাজ করব, কিন্তু বাট মেসেজটা তো এটা যেতে হবে যে আমরা বিরোধী দল হিসাবে এখানে পার্লামেন্টে ভূমিকা রাখতেছি, আমরা কথা বলতেছি জনগণের জন্যে, আমরা কথা বলে এইখানে আমরা ছাঁটাই প্রস্তাবগুলোর ব্যাপারে আমাদের বক্তব্য রাখতেছি। কমপক্ষে এই মেসেজটা তো যেতে হবে। ধন্যবাদ। এই জন্য আপনি মেহরবানি করে চেয়ার থেকে এই কথাটা না বললেই আমরা অত্যন্ত বিনীতভাবে বলছি, বিরোধী দল আমরা সবাই উপকৃত হব। ধন্যবাদ স্পিকার আপনাকে। এই বর্তমানে যেটা নিয়ে আলাপ হচ্ছে, 16 জন মাননীয় সদস্য এখানে ছাঁটাই প্রস্তাব দিয়েছেন। আমি দেব 2 জনকে, কারণ না হলে সময় কুলাবে না। এখানে যদি এটা তো কোনো অবৈধ সমঝোতা না, এটা একটা ভালো সমঝোতা। সংসদের মধ্যে সরকার বিরোধী দলের মধ্যে এই সমঝোতা সবসময় হয়েই থাকে। তবে আপনারা যদি চান সেটা উল্লেখ না করা, ইট ইজ আন্ডারস্টুড, না বললেও চলতে পারে। এনিওয়ে, পরবর্তী বক্তা জনাব আল ফারুক আব্দুল লতিফ, নীলফামারী 2। মাননীয় চিফ হুইপ কি বলতে চান? কিছু দরকার না হলে বলেন না। না, অপ্রয়োজন না। একটা বিষয় ভেরি পার্টিনেন্ট, সেটা বলা দরকার। মাননীয় আমাদের সদস্য আমাদের নাজিবুর রহমান সাহেব এর আগে বক্তব্যে বলেছেন যে মার্চ মাস থেকে এটা হওয়ার কথা ছিল। মাননীয় স্পিকার, মার্চের পরে এপ্রিল, এপ্রিল পরে মে এবং তারপরে জুন মাসে 30 তারিখ পর্যন্ত টাকা খরচ হয়। কাজে এটা কোনোভাবেই সম্পূরক বাজেট কখনোই দেওয়া যাবে না মার্চ মাসে, এটা দিতেই হবে জুন মাসের এই সময়, এছাড়া কোনো রাস্তা নেই। দ্বিতীয়ত হলো যে এটা আমার জানার জন্য তারা অনেকে দিয়েছে আইন আছে, আমি দেখেছি এটা। থ্যাংক ইউ চিফ হুইপ। জি, আর একটা বিষয় যেটা বলেছে সেটা হলো, এটা আপনি যেটা যথার্থই বলেছেন, আমরা আন্ডারস্ট্যান্ডিং করি জাতীয় স্বার্থে এবং দেশের প্রয়োজনে, দেশের প্রশ্নে আমরা আন্ডারস্ট্যান্ডিং করি। যখন আন্ডারস্ট্যান্ডিং করা দরকার হয়, মাননীয় বিরোধী দলের নেতা যখন বলেছেন বিদ্যুতের দাম মানে তেলের ব্যাপারে, আমরা মেনে নিয়েছি এবং সেটা সমঝোতা হয়েছে এবং আমরা এখানে যে স্বাক্ষর রেখেছি তাতে বিরাট লাইন বন্ধ হয়ে গেছে এবং তেলের সমস্যার সমাধান হয়েছে। আমরা কেউ প্লট নিয়ে একত্র হয়ে সিদ্ধান্ত নিয়েছি, আমরা কেউ ট্যাক্স ফ্রি গাড়ি নিয়ে একত্র হয়ে সিদ্ধান্ত নিয়েছি। কাজে আমরা জাতীয় স্বার্থে যদি একত্রিত হই, মানে এটা দোষের কিছু নয়। এবং আমি বলি, এটা যদি জাতি জানে, জাতি খুশি হবে, জাতি খুশি হবে, দুঃখ পাওয়ার চেয়ে। আর এটা সাধারণত হয়ে থাকে, জাতি খুশি হবে, আর এটা ট্রেডিশন। থ্যাংক ইউ মাননীয় স্পিকার। ধন্যবাদ। মাননীয় সদস্য শাহজাহান চৌধুরী, এইভাবেই কিন্তু সংসদের অতীতে এটাই রেওয়াজ, এভাবেই চলে। সকল সদস্যকে তো সময় দেওয়া যায় না, দিলে এই বাজেট সেশন কয়েক মাস লাগবে। জনাব নাজিবুর রহমান। আপনি জবাব দিয়েছেন মাননীয় চিফ হুইপ, সে বিষয়ে একটু বলতে চাই। আমাদের যে পার্লামেন্টারি সিস্টেমে আমাদের দেশ রান হচ্ছে, এটা কিন্তু এক্সিকিউটিভ সিস্টেম না। সেখানে উচিত ছিল পার্লামেন্টের অনুমোদন নিয়ে অর্থ ব্যয় করা, সেটা না করে ঘোড়ার আগে গাড়ি জুড়ে দেওয়ার মতো খরচ করে পার্লামেন্টের কাছে আসা হয়েছে অনুমোদন চাওয়ার জন্য। এক্ষেত্রে পার্লামেন্ট রবার স্ট্যাম্প ছাড়া অন্য কোনো ভূমিকা পালন করতে পারছে না। সেই জন্য একটা স্পেসিফিক আইন হয়েছিল, সেই আইনটা সরকারি অর্থ এবং বাজেট ব্যবস্থাপনা আইন 2009। সেখানে 12 নম্বর অনুচ্ছেদে স্পেসিফিক্যালি বলা হয়েছে যথাসম্ভব মার্চ মাসের মধ্যে সম্পূরক বাজেট দিতে হবে। স্পিরিট অফ দ্য ল বলছে আগে সংসদের অনুমোদন নিয়ে তারপরে খরচ করতে হবে। কেন যথাসম্ভব সম্ভব হয়নি সেটার কিন্তু কোনো ব্যাখ্যা সম্পূরক বাজেটের কোনো জায়গায় সরকার বলেনি। এক্ষেত্রে আইনের ব্যত্যয় হয়েছে। সেজন্য আমার কথা হলো, আইনের যেই ফাঁক ফোকরটা আছে এটা বন্ধ করার জন্য যথাসম্ভব শব্দটাও উঠিয়ে দেওয়া উচিত। এখান থেকে আমরা একটা বেসরকারি বিল আনবো, এটা এই জন্য যে সংসদের
ওনারাই বলেন সংসদ সার্বভৌম। আমরা সংসদ সার্বভৌম বলি না, কিন্তু সংসদের অনুমোদন নিয়ে, যেহেতু সংসদীয় পদ্ধতিতে আমরা দেশ পরিচালিত করছি, সংসদের অনুমোদন নিয়ে খরচ করা উচিত। আমার তো এই ছাঁটাই প্রস্তাবটা শেষ করতে হবে, এটা আপনি আগেও একবার বলেছেন। তবে এটা আমিও বিশ্বাস করি যে সংসদের যা কিছু রাষ্ট্রীয় খরচ সেটা আগেই সংসদে অনুমোদন নেওয়া উচিত। তবে নানা কারণে এটা হয়তো সম্ভব হয় না। প্রত্যেক সংসদ এইভাবেই পাস হয়েছে, এটাই এখন ট্র্যাডিশন হয়েছে। ভালো হতো প্রত্যেক খরচে প্রত্যেকটি আইটেম খরচের আগে যদি সংসদে অনুমোদন নেওয়ার মতো কোনো ব্যবস্থা করা হতো, এটা তাহলে ভালো হতো, সংসদের সার্বভৌমত্ব আরও দৃঢ়তর হতো। তো যাই হোক, সে ব্যাপারে চিন্তা ভাবনা করে দেখতে পারি আমরা ভবিষ্যতের জন্যে। এখন অপর সদস্য জনাব আল ফারুক আব্দুল লতিফ, নীলফামারী 2, আপনার সময় 3 মিনিট। স্পিকার, আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার ছাঁটাই প্রস্তাব সরাসরি সেটা হচ্ছে যে 126 বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এই শিরোনামাধীন 23 নম্বর দাবি থেকে প্রতীকী 400 টাকা হ্রাস করা হোক। আমার বক্তব্য হচ্ছে যে এই বিজ্ঞান এবং প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে বেশ কিছু কাজ হয়ে থাকে। এই কাজগুলোর বাংলাদেশের প্রত্যেকটি বাজেটে এই মন্ত্রণালয়ে সম্পূরক বাজেট দিয়ে বরাদ্দ বৃদ্ধি করার, অতিরিক্ত খরচের বাবদে বরাদ্দ নেওয়ার প্রবণতা বাংলাদেশে বরাবর হয়ে আসছে। এবছরে 18,115 কোটি টাকা বরাদ্দ প্রস্তাব করা হয়েছে। সম্পূরক বাজেটে 4,923 কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ চাওয়া হয়েছে। এই অবস্থায় আমি যেটা উল্লেখ করতে চাই, এই খাতে অত্যধিক ব্যয় করার প্রবণতা, এটা আমরা বরাবর লক্ষ্য করে আসছি। এবং সবচেয়ে লক্ষণীয় বিষয় সেটা হলো যে দুর্নীতির একটি ঐতিহাসিক দৃষ্টান্ত বালিশ কেলেঙ্কারি এই খাত থেকে হয়েছে। এই বালিশ কেলেঙ্কারির যে ঘটনা, এই ঘটনার পরেও এখানে আগেই প্রাক্কলন করে, যেটা বিরোধী দলীয় সদস্যদের মধ্য থেকে দাবি জানানো হয়েছে যে 3 মাস আগেই সম্পূরক বাজেট প্রদান করে প্রাক্কলন করে আর কত টাকা লাগতে পারে সেটা সংসদের অনুমোদন নেয়ার যে বিষয়টি ছিল, সেটি করা না হওয়ার কারণে আমার মনে হয় যে আমাদের দেশের বিশেষজ্ঞগণ, এক্সপার্টগণ এত অপরিপক্ক নন যে 3 মাস আগে জানতে পারবেন না যে আমার এই খাতে বাজেটের চাইতে অতিরিক্ত কত টাকা ব্যয় করতে হবে। এটা বিষয় জেনে সম্পূরক বাজেট মার্চ মাসেই আনা সম্ভব হতো। যেহেতু করা হয় নাই, আমি দাবি জানাই যে এর পেনাল্টি হিসাবে 400 টাকা কর্তন করে দেওয়া হোক। মাননীয় স্পিকার, অতিরিক্ত ব্যয়ের ক্ষেত্রে এই খাতে রূপপুর পারমাণবিক প্রকল্পের কথা বলা হয়েছে, যেখানে এই 2400 মেগাওয়াট বিদ্যুৎ ক্ষমতার যে প্রকল্পটি, এই প্রকল্পটির শুরুতেই প্রাক্কলন করা হয়েছিল 1,39,000 কোটি টাকা, যেটা পৃথিবীর সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের চাইতেও বেশি। এই বিশাল অঙ্কের প্রাক্কলন ব্যয় নির্ধারণ করার মাধ্যমে আমরা দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছি এবং নিয়াত করেছি যে আমরা দুর্নীতি করব। এই অবস্থায় আমি মনে করি যে দুর্নীতি এবং মাননীয় সদস্য 1 মিনিটে কনক্লুড করুন। জি, থ্যাংক ইউ মাননীয় স্পিকার। দুর্নীতি এবং অনিয়ম করা হয়েছে, অর্থ বরাদ্দ করা হয়েছে প্রজেক্টের জন্য, ব্যবহার করা হয়েছে আবাসনের জন্য, আসবাবপত্রের জন্য, বালিশ ক্রয়ের জন্য। এরপরে দীর্ঘসূত্রতা রয়েছে, যার কারণে ঋণের বোঝা চাপছে এবং জনগণের উপরে করের ভার আগের তুলনায় আরো বেড়ে যাচ্ছে। এই বিজ্ঞান এবং প্রযুক্তি মন্ত্রণালয়ের এই প্রকল্পে পরিকল্পনা গ্রহণ করার ক্ষেত্রে সম্ভাবতা ফিজিবিলিটি স্টাডি সঠিকভাবে করা হচ্ছে না। গবেষণা এবং উদ্ভাবনের ক্ষেত্রে গবেষণায় বরাদ্দ দেওয়া হলেও এখানেও ওই অবকাঠামো এবং পরিচালন ব্যয়ের ক্ষেত্রে বেশি ব্যয় করা হচ্ছে।
এই রকমভাবে এই খাতে অতিরিক্ত ব্যয় করার কারণে ধন্যবাদ মাননীয় সদস্য। আমি এখন মাননীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীকে ছাঁটাই প্রস্তাবগুলোর উপর বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। 2025-26 অর্থ বছরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মূল বাজেট ছিল 12,869 কোটি টাকা এবং সেটা সংশোধিত বাজেটে 164 কোটি 51,54,000 টাকা কমে বাজেট গিয়ে দাঁড়ায় 12,774 কোটি 48,54,000 টাকা এবং রূপপুর মানব পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পের ডিপিপিতে ডলারের ভিত্তি ছিল তখন 80 টাকা, আর এখন সেটা বেড়ে দাঁড়িয়েছে 122 টাকা 44 পয়সা আজকে। এবং এই টাকার ডিপ্রিসিয়েশনের জন্যে সেটা এখন বাজেট প্রকল্পে যে অতিরিক্ত 5,088 কোটি টাকা বৃদ্ধি করার পরিপ্রেক্ষিতে সম্পূরক বাজেটের আকার দাঁড়িয়েছে 17,792 কোটি টাকা 48,54,000 কোটি টাকা। আর সম্পূরক এখান থেকে আগের টাকা সাবস্ট্রাক্ট করলে মাইনাস করলে ওখানে দাঁড়ায় গিয়ে সম্পূরক বাজেটে অতিরিক্ত বরাদ্দ প্রয়োজনে 4,923 কোটি 48,54,000 টাকা। এই টাকাটা মাননীয় স্পিকার সম্পূর্ণটাই নির্ভর করছে টাকা ডিভ্যালুয়েশনের জন্য। আমাদের কিন্তু সংশোধিত বাজেটে কিন্তু আমাদের 164 কোটি টাকা বরঞ্চ কম লেগেছিল। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় সদস্য মোহাম্মদ মুজিবুর রহমান এবং আল ফারুক আব্দুল লতিফের ছাঁটাই প্রস্তাবগুলো গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে। অতএব ছাঁটাই প্রস্তাবগুলো নাকচ হলো। এখন সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনামের প্রস্তাব মতো বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় খাতে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 4,923 কোটি 48,54,000 টাকা মঞ্জুর করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। অতএব দাবি নং 23 সংসদে গৃহীত হলো। মাননীয় সদস্যবৃন্দ, 2015 সালের আজকের দিনে 3 মাস 17 দিন গুমের শিকার হওয়ার পর গোপন বন্দিশালা আয়নাঘর থেকে মুক্ত জীবনে ফিরে এসেছেন মাদারীপুর 3 আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আনিসুর রহমান। আজকে সেই দুঃস্বপ্ন থেকে মুক্তি পাওয়ার 11 বছর পূর্তিতে তিনি তার নির্বাচনী এলাকার জনসাধারণ সহ সকলের নিকট দোয়া প্রার্থনা করেছেন। আজ বাদ আসর সংসদ ভবনের মসজিদে মাননীয় সংসদ সদস্যের জন্য দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হবে। উক্ত মিলাদে অংশগ্রহণ করার জন্য মাননীয় সংসদ সদস্য সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন। এখন আমি সংসদের বৈঠক আসর নামাজের জন্য 30 মিনিটের বিরতি দিচ্ছি। সবাইকে ধন্যবাদ।